আলাইকুম। আজকে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার স্টাটা দিয়ে সেকেন্ডারি সার্ভে ডাটা স্পেশালি ডিএইচএস ডাটা কিভাবে এনালাইসিস করতে হয় সেটা আমরা দেখব। তো স্টাটাটা নরমালি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড পাবলিক রিসার্চে ওয়াইডলি ব্যবহার করা হয়। তো অনেক প্ল্যাটফর্ম আছে, রিসোর্স আছে যেগুলো পেইড। তো আমি ট্রাই করবো ইনশাল্লাহ আমি এই সিরিজের মাধ্যমে একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য একদম ডাটা ইনপুট থেকে শুরু করে মডেলিং পর্যন্ত, পাবলিকেশন স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস পর্যন্ত সব ডিটেলসে বলার জন্য। তো আজকে ফার্স্ট ভিডিওতে আমি ডাটা ম্যানেজমেন্টের পার্টটা দেখাবো। আমি আসলে ইনস্টলেশনটা দেখাবো না, কারণ আপনারা হয়তো অনেকে ইনস্টলেশন পারেন। আর তাও যদি পারেন না তাহলে আমি আরেকটা ভিডিও দিব ইনস্টলেশনের জন্য। ড্রাইভ লিংকে দিয়ে দিব সফটওয়্যারের লিংকটা, আর ইনস্টলেশনের প্রসেসটা দেখাবো। তো এই ভিডিওতে আমি একদম একটা রিয়েল ডাটা সেট, বিডিএইচএস এর ডাটা সেট নিয়ে সেটা অ্যানালাইসিস করে আমি আপনাদের ডিটেইলস দেখাবো। আর এই ভিডিও দেখা শেষ হলে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনার ডাটা, সেকেন্ডারি ডাটা যেটা আছে, ডিএইচএস ডাটা, বিডিএইচএস ডাটা মানে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ডাটা 2022, এটা নিয়ে অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো আমি একটা স্লাইড যদি ওপেন করি, সেটা হচ্ছে, ওকে, আমি সেটা ওপেন করলাম। ওকে, প্রথমে যদি আমি একটু বেসিক পরিচয় দিই তাহলে সেটা হচ্ছে আমার লেকচার ফার্স্টের টপিকটা হচ্ছে ডিএইচএস ডাটা সেট, ইন্ট্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট। তো লার্নিং অবজেক্টিভ গুলো হবে আমাদের ডিএইচএস ডাটা সেটের যে স্ট্রাকচার গুলো আছে এগুলো বোঝা। বিভিন্ন ধরনের ডাটা সেট আছে ডিএইচএস এর মধ্যে, বিভিন্ন রেকর্ডেড ফাইল সেগুলো বোঝা, এবং হাউ টু অ্যাক্সেস, ডাউনলোড এন্ড ম্যানেজ। এটা আসলে আপনারা ইউটিউবে সার্চ মারলে প্রচুর ভিডিও পাবেন। তবুও কিভাবে ডাউনলোড করতে হয়, অ্যাক্সেস করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আমি স্টাটা ইনস্টলেশন এন্ড ডিএইচএস এর অ্যাক্সেসটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ফাইল নেমিং কনভেনশন এন্ড ডাটা ফরম্যাট, এসপিএসএস, স্ট্যাটা, সেস, এগুলা। তারপরে হচ্ছে যে ডিএইচএস প্রোগ্রামের যে ওয়েবসাইটে যে রিকোয়েস্ট করতেছে ডাটা প্রসেসিং এর জন্য, সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ পরে। এটা হচ্ছে আমার পার্সোনাল ডেসক্রিপশন, পরিচয় স্ট্রাকচার হিসেবে আপনারা সেটা দেখে নেবেন। তো প্রথমে যদি আমরা একটু জানতে চাই যে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডাটা, ডিএইচএস, হোয়াট ইজ ডিএইচএস ডাটা সেট? ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ডাটা সেট অ্যারাউন্ড 92, যদিও এখানে 90 বলছে, তো অ্যারাউন্ড অনেক সময় 92 ওর 93 or জাস্ট ওভার 90 কান্ট্রিজ এর উপরে একটা হেলথ সার্ভে হয়। অনেক ধরনের ডাটা সেটা ইনক্লুড করে, বিশেষ করে পপুলেশন, হেলথ, এইচআইভি, নিউট্রিশন, মানে মোর দেন 400 সার্ভিস ইন 90 কান্ট্রিজ, 400টার উপরে সার্ভে হয়। তো এই ডাটা সেটের সার্ভে করার পরে আমাদের যে র ডাটাগুলো থাকে এগুলো বিভিন্ন ফাইলের মধ্যে থাকে। আপনারা যখন ডাটা সেট ডাউনলোড করবেন তখন দেখবেন একদম লাস্টে আইআর লেখা থাকবে। আইআর মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেকর্ড। তো এই ইন্ডিভিজুয়াল রেকর্ড মানে হচ্ছে উইমেন্সদের ডাটা। ডেমোগ্রাফিতে আপনারা যখন দেখবেন যে ইন্ডিভিজুয়ালস বলছে তখন বুঝে নেবেন যে সেটা উইমেন্স ডাটা সেট, এবং এই জায়গাতে উইমেন্সদের এজটা হবে 15 থেকে 49, 15 থেকে 49। বিকজ হচ্ছে ডেমোগ্রাফিতে এরকম একটা টার্ম খুবই প্রচলিত যে রিপ্রোডাক্টিভ এজ। তো লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রিজ যেগুলা, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মানে যে যে জায়গাগুলোতে এই সার্ভে গুলো কন্ডাক্ট করা হয়, ওই জায়গাগুলোতে যাদের, যেসব মহিলাদের বয়স 15 থেকে 49, তাদেরকে রিপ্রোডাক্টিভ এজ বলা হয়। এটাকে বলে রিপ্রোডাক্টিভ এজ। সিমিলারলি হচ্ছে এমআর ডাটা সেট মানে হচ্ছে মেন্স ডাটা সেট। তো এই ক্ষেত্রেও সেম, 15 থেকে 49 বা 54 সামহাও অনেক জায়গাতে থাকে, এটা থাকে। তারপর হচ্ছে এইচআর ডাটা সেট মানে হাউস হোল্ড লেভেল ইনফরমেশন। তারপরে হচ্ছে চিলড্রেন রেকর্ড মানে কেআর ডাটা সেট। তো চিলড্রেন আন্ডার 5 বছরের নিচে বাচ্চাদের নিয়ে এই ডাটা সেটের মধ্যে থাকে। তো আমরা যখন বাচ্চাদের নিয়ে কাজ করব, চিলড্রেন নিয়ে কাজ করব, চাইল্ড আন্ডার নিউট্রিশন, তারপরে চাইল্ড রিলেটেড যত ধরনের রিসার্চ করব আমরা সব সময় কেয়ার ডাটা সেট নিব। তারপর হচ্ছে বার্থ রেকর্ড, বার্থ হিস্টোরি রিলেটেড যদি আমরা কোনো রিসার্চ করতে চাই তখন আমরা হচ্ছে বিআর ডাটা সেট নিব। আমরা কিন্তু প্রথমেই বুঝি না যে আমরা টপিক সিলেক্ট করার পরে কোন ডাটা সেটটা আমাদের অ্যানালাইসিসের জন্য নিব। তো আমরা যদি একজন উইমেন নিয়ে কাজ করতে চাই, রিপ্রোডাক্টিভ হেলথ বা মেন্টাল হেলথ, যে কোনো টপিক নিয়ে, তখন কিন্তু আমরা আইএর ডাটা সেট নিব। মেন নিয়ে কাজ করতে চাইলে আমরা এমআর ডাটা সেট নিব। হাউস হোল্ড লেভেলের যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই তাহলে আমরা এইচআর ডাটা সেট নিব। চিলড্রেনদের নিয়ে যদি আমরা কাজ করতে চাই, রিসার্চ করতে চাই, স্টাডি করতে চাই, তাহলে কিন্তু আমরা কেয়ার ডাটা সেটটা নিব।
যদি আমরা বার্থ রেকর্ড নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা বার্থ রেকর্ড ডাটা সেট নিব। তারপরে হচ্ছে যে পিয়ার ডাটা সেট মানে হচ্ছে কাপলস রেকর্ড ডাটা সেট। অনেক ডাটা সেট লাইক হচ্ছে যেমন ধরেন ইন্ডিভিজুয়াল ডাটা সেট। এখানে শুধু আপনি একজন উইমেনের ইনফরমেশন পাবেন, উইমেনের এজ পাবেন, উইমেনের এজ এট ফার্স্ট বার্থ, উইমেন এডুকেশন, তারপরে উইমেন্স হাজব্যান্ড এডুকেশন, তারপরে হচ্ছে উইমেনের ডিভিশন, উইমেনের প্লেস অফ রেসিডেন্স, উইমেনের রিলিজিয়ন, উইমেনের অকুপেশন, উইমেনের রিপ্রোডাক্টিভ স্ট্যাটাস, মানে ইন ডিটেলস আপনি হচ্ছে যে উইমেন নিয়েই পাবেন। জাস্ট এটা ইন্ডিভিজুয়াল ডাটা, জাস্ট উইমেনের জন্য। সেম মেইলের জন্য, সেম হচ্ছে চিলড্রেনের জন্য। সো এই জায়গাতে আবার অনেক সময় ফাদার্স, বাচ্চার মা এবং বাবার এডুকেশন, এজ, এই ধরনের ডাটাও থাকে। আবার এই যে কাপলস রেকর্ড মানে হচ্ছে এই সেম একটা ডাটা সেটের মধ্যে মেল ফিমেল দুইজনের ডাটা সেট থাকবে। তারপরে হচ্ছে আরো কিছু ডাটা আছে যেগুলো ওয়েলথ ইন্ডেক্স, সোসাই ইকোনমিক স্ট্যাটাস ইন্ডিকেটর, এগুলা কিছু রিপোর্ট টাইপের। ভিলেজ রেকর্ড, ভার্বাল অটোপসি, অটোপসি মানে হচ্ছে কোজ অফ ডেথ ইনফরমেশন, মানে বাচ্চাদের ডেথের যে বিভিন্ন ইন্ডিকেটর ইনফরমেশন, ডাটা, রিপোর্ট এগুলো থাকবে এখানে। সার্ভিস এভেইলেবিলিটি, হেলথ ফেসিলিটি ডাটা, এই ধরনের ডাটা সেট থাকে। তো ডাটা সেটের ফরম্যাটটা যদি আমরা দেখি, যখন দেখবেন যে ডিটি ফরম্যাটে থাকবে তখন সেটা ডট ডিটিএ, লাস্টে আমাদের যে এক্সটেনশন ডট ডিটিএ, যেমন আমাদের এক্সেল এর ক্ষেত্রে ডট এক্সেল লেখা থাকে বা ডট সিএসভি লেখা থাকে। তো ডাটা সেটের লাস্টে যদি ডট ডিটিএ লেখা থাকে তখন সেটা আপনি বুঝে নিবেন সেটা হচ্ছে স্ট্যাটা ফরম্যাট। যদি এসবি ফরম্যাট মানে এস এ বি ডট এস এ বি থাকে তখন সেটা বুঝে নিবেন এসপিএসএস ফরম্যাট। আর যদি ডট এস এস 7BD80 তখন বুঝে নেবেন সেটা সেস ফরম্যাট। আবার যে ফ্ল্যাট এস সি ডাবল আই কোড আছে, এই ধরনের একটা কোড থাকে। তো এটা আসলে একটু কমপ্লেক্স, নর্মালি আমরা এটা ইউজ করি না, বেশিরভাগ হচ্ছে যে আমরা ডিটি বা এসপিএসএস বা স্টার্টার ডাটা নেই বা সেস ডাটা সেট নেই। তো এই ধরনের যদি ফাইল নেমিং গুলো আমরা একটু দেখি, ডাবল এক্স দিয়ে অনেকগুলো কয়টা হ্যাশ আছে এই জায়গাতে, অ্যারাউন্ড 6টা হ্যাশ, তারপরে ডট জিপ। তখন হচ্ছে যে এটা দিয়ে বোঝায় ডাবল এক্স দ্বারা প্রথমে বোঝায় যে আমাদের কান্ট্রি কোড, বাংলাদেশ হলে বিডি, নেপাল হলে এনপি, এরকম। আর এই যে 3টা হ্যাশ এটা দিয়ে বোঝায় ডিএইচএস ফেজ বা সার্ভে ইয়ার। সেকেন্ড যে আমার 2টা আছে হ্যাশ আছে, এটা দিয়ে বোঝায় রেকর্ড টাইপ, এটা কি আইআর ইন্ডিভিজুয়াল রেকর্ড, নাকি এমআর মেল রেকর্ড, নাকি এইচআর হাউসহোল্ড রেকর্ড, নাকি কেআর কিডস রেকর্ড, নাকি বিআর বার্থস রেকর্ড, মানে এই টাইপের জিনিসগুলো বোঝায় আমাদের। সেকেন্ড যে হ্যাশগুলো আছে ফরম্যাট, তো ফরম্যাট হচ্ছে এই জায়গাতে ডিটি মানে তো স্ট্যাটা, আমরা আগেই বলছি এই টাইপের আর কি। তো আমি যদি এখন কান্ট্রি কোডগুলো একটু দেই, যদি আপনি ডাটা সেট ডাউনলোড করার পরে দেখেন অনেক সময় আমরা ডাউনলোড করার পরে ভুলে যাই যে এটা কোন কান্ট্রির ডাটা। যদি এফ থাকে, এফ যেমন হচ্ছে যদি ধরেন এফ আইআর 7ISB.GIP মানে হচ্ছে যে এটা জিপ ফর জিপ, জিপ ফাইল। এবং এটা কোন ধরনের ডাটা সেট, এই যে এসপি মানে হচ্ছে এটা এসপিএসএস ডাটা সেট। ঠিক আছে? আইআর, এই যে আইআর, আইআর মানে হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল রেকর্ড ডাটা সেট, মানে জাস্ট উইমেনদের ডাটা সেট। এএফ মানে কি? আফগানিস্তান। আমরা যখন এএফ দেখব তখন বুঝে নেব সেটা আফগানিস্তান। এও মানে হচ্ছে কি? সেম ওয়াইজ সিমিলারলি সেটা হচ্ছে অ্যাঙ্গোলা, আফ্রিকার একটা কান্ট্রি। এই যে বিডি, আপনার যে বিডি আইআর মানে হচ্ছে বাংলাদেশের আইআর ডাটা সেট। বুঝতে পারছেন? আইআর ডাটা সেট। ডিটি, ডিটি মানে হচ্ছে স্ট্যাটা ফরম্যাট, এসবি মানে হচ্ছে সেস ফরম্যাট। সেম সব কান্ট্রির জন্য। বিজি থাকলে সেটা বেনিন, বিএফ থাকলে সেটা বিএফ থাকলে বুর্কিনা ফাসো, বিইউ থাকলে বুরুন্ডি, আফ্রিকার কান্ট্রিগুলো এগুলা। কে এইচ থাকলে হচ্ছে কাম্বোডিয়া, তারপরে সিএম হচ্ছে ক্যামেরুন, সিএফ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, টিডি মানে হচ্ছে চাদ, কেএম মানে হচ্ছে কমরুস, তারপরে সিজি মানে হচ্ছে কঙ্গো, রিপাবলিক অফ দ্য কঙ্গো, সিডি মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। এভাবে করে আমি এই ফুল শিটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা ডিটেলস এটা দেখলে কোন কান্ট্রি, প্রত্যেকটা কান্ট্রি ডিএইচএস এর যে কান্ট্রি কোড সেটা বুঝতে সুবিধা হবে। আমি ডিটেলস কমেন্টের মধ্যে দিয়ে দিব। তো এই হচ্ছে আমি আরো দিয়ে দিছি। আর হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর ডিএইচএস ডাটা ম্যানেজমেন্ট। এখানে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, এই যে এই লিংকে গিয়ে আপনারা একটা রেজিস্টার করে ফেলবেন। তারপরে হচ্ছে যে ডাউনলোড করে ফেলবেন, জাস্ট কান্ট্রির উপরে ক্লিক করলে ওই জায়গাতে ডাউনলোডের একটা অপশন আসে, আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আর যখন অ্যানালাইসিস করবেন তখন অবশ্যই সেটা অলওয়েজ মনে রাখবেন যে আমরা একটা ওয়েট ইউজ করবো। উইমেনের জন্য বি 005, মেনের জন্য এমবি 005, হাউস হোল্ডের জন্য এইচপি 005। বুঝতে পারছেন? আচ্ছা।
এই এটা স্ট্র্যাটিফিকেশনটা আমরা করতে হয়, কারণ এটা তো কমপ্লেক্স সার্ভে ডিজাইন। দ্যাটস ওয়াই আমাদের আনইকুয়াল প্রবাবিলিটি গুলা ব্যালেন্স করার জন্য আমাদের কমপ্লেক্স সার্ভে ডিজাইনটা ব্যবহার করতে হয়। ওকে, আমি এই হচ্ছে আমার মোটামুটি লেভেলের ডিএইচএস ডাটার একটা পরিচয়। আমি এখন অ্যানালাইসিসে যাব। ইনশাল্লাহ আপনারা এখন মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন ফুললি, তাহলে আমি কনফিডেন্ট যে এই ভিডিও দেখার পরে আপনারা একদম স্টার্টাতে ডাটা সেট ইম্পোর্ট করা থেকে শুরু করে ডাটা ম্যানেজমেন্ট, লেভেলিং, ভেরিয়েবল ক্রিয়েট, সব ধরনের প্রি প্রসেসিং এর কাজ করতে পারবেন। তো স্ট্যাটা ওপেন করার পরে আমাদের এরকম 4টা উইন্ডোজ থাকে, মাঝে মধ্যে ধরেন 3টা উইন্ডোজ থাকে, তো আমরা আসলে যখন টান দিব বা 3টা উইন্ডোজ থাকলে আমরা এরকম টান দিয়ে উপরে নিচে নিয়ে যাব। ওকে, তো প্রথমে হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স আমাদের অপশনটা আছে, এটার নিচেই যে দেখেন নোট নোট প্যাড টাইপ আছে, তো এটাতে ক্লিক করলে হচ্ছে এই যে এই জায়গাতে এসে দেখবেন যে নতুন একটা এডিটর ওপেন হবে। তো আমরা মেইনলি কোডটা এই জায়গাতেই করব। ঠিক আছে? তো এই যে এটাকে বলা হয় ডু ফাইল। স্টার্টার আমরা এই জায়গাতে রান করাবো কোড, আর আউটপুটটা এই জায়গাতে আসবে। অথবা আমরা এই জায়গাতেও লিখতে পারি। তবে এটা হচ্ছে জাস্ট একটা কমান্ড আমরা দিতে পারি আরকি একসাথে। কিন্তু ডু ফাইলের একটা সুবিধা হচ্ছে যে ডু ফাইলে যদি আমরা কোড রান করি, পরবর্তীতে ওটা সেভ করলে আবার সেটা আমরা পরবর্তীতে যখন আমরা ফার্দার এনালাইসিস করব, তখন সেটা আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে আরকি। তো এই ছিল। তো আমি কোডগুলো আগে লিখে রাখছি, কারণ হচ্ছে লাইভ কোডিং করতে অনেক টাইম লাগে। আমি আপনাদের ডিটেলস এক্সপ্লেন করে দিব ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে আমাদের, আমি একটা স্ট্যাটা ডাটা সেট দেখাবো আজকে, স্ট্যাটা ফরম্যাট। ঠিক আছে? এই যে ডিটিএফ ফরম্যাট ডাটা সেট। কোন ধরনের ডাটা সেটটা দেখাবো? বিডিএইচএস 2022 ইন্ডিভিজুয়াল রেকর্ড, মানে হচ্ছে আইআর ডাটা সেট। এই আইআর ডাটা সেটটা আমি আপনাদের দেখাবো। এই ডাটা সেটটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সেই ডাটা সেট নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট আপনারা আপনাদের ল্যাপটপের যেই জায়গাতে সেটা সেভ করবেন, ওই ফাইল কোডটা দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ এন্ড ডাটা ইম্পোর্ট। প্রথমে আমাদের এনভায়রনমেন্টটা সেটআপ করে নিতে হবে। তো প্রথমে এটা মনে রাখবেন যে আমাদের যে স্ট্যাটা, যেমন আমার স্ট্যাটা ভার্সন হচ্ছে 17, এই যে কর্নার লেখা আছে স্ট্যাটা 17। তো এটা হচ্ছে অ্যারাউন্ড সম্ভবত মোস্ট প্রবাবলি 30,000 এর মতো ভেরিয়েবল নিতে পারে। সরি, বা 5,000 এর মতো। এক্সাক্ট আমার নাম্বারটা মনে নাই। এরকম একটা ভেরিয়েবল সর্বোচ্চ নিতে পারে। মেবি 30,000 বা 5,000 এরকম হতে পারে। আমার মনে নেই এক্সাক্টলি, আপনারা একটু দেখে নিবেন। তো আমাদের যে ডাটা সেট আছে এই জায়গাতে প্রচুর ডাটা থাকে, প্রচুর ভেরিয়েবল থাকে। 50-60 হাজার ভেরিয়েবল থাকে। তখন স্টারটা সেটা নিতে পারে না। এর জন্য আমরা প্রথমে কি করব? ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে এই যে সেট ম্যাক্স বার। ম্যাক্স মানে ম্যাক্সিমাম, বার মানে হচ্ছে ভেরিয়েবল। বার মানে হচ্ছে ভেরিয়েবল। আমরা এই জায়গাতে সবসময় যখন কোড করব, তখন আমরা একটা কমেন্ট করে দিয়ে দেব। স্টারটাতে কিভাবে কমেন্ট করব? আমরা হচ্ছে একটা এই যে স্টার 8 কন্ট্রোল দিয়ে আমাদের শিফট দিয়ে আমাদের 8 দিয়ে দিব, তখন একটা স্টার চলে আসবে। তো var মিন্স হচ্ছে আমাদের, এটা লিখে নিব, var মিন্স ভেরিয়েবল। তো এটা লিখে কমেন্ট করে নিলে এটা সুবিধা হচ্ছে, আমরা যখন পরবর্তীতে 2 দিন পরে, 3 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে আবার কোড ফাইল খুলবো, তখন সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। এর জন্য সবসময় আমরা যখন কোড করবো, আমি যেটা পার্সোনালি করতাম, যা কোড করতাম আমি সেটা পাশে কমেন্ট আউট করে লিখে দিতাম। প্রত্যেকটা লাইন একদম লাইন টু লাইন আমি সবগুলা পার্টের জন্য কমেন্ট গুলা আমার মতো করে সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে রাখতাম, যাতে আমি সেটা সহজে বুঝতে পারি। ওকে, তাহলে প্রথমে আমরা একদম এই যে ক্লিয়ার অল, এটা লিখলাম না? ক্লিয়ার অল, আপনি সবসময় ক্লিয়ার অল লিখবেন। তার মানে আপনার প্রিভিয়াস যত ধরনের এনালাইসিস আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর সেই ক্লিয়ার অলটা এই জায়গাতে জাস্ট সিলেক্ট করবেন আপনারা, মাউসের উপর ধরে সেটা সিলেক্ট করে এই যে দেখেন, এই যে এক্সিকিউট সিলেকশন, এই জায়গাতে ক্লিক করবেন। এই যে সেটা ক্লিক হয়ে সব ক্লিয়ার হয়ে গেছে আমাদের। অথবা এই জায়গাতেও সেটা লেখা যায় আরকি। CLEAR, ক্লিয়ার অল দিয়ে এন্টার দিয়ে দিবেন। এই যে আবার ক্লিয়ার হয়ে গেল। এই দেখেন আমার কোনো ভেরিয়েবল নাই, কোনো কিছু নাই আমি। ওকে। তাহলে আমরা আবার আমাদের ডু ফাইলে গেলাম। ডু ফাইলে যাওয়ার পরে আমি যদি সেটাকে একটু পাশাপাশি নিয়ে নেই দেখি, তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা থাক, সমস্যা নাই। আমাদের হচ্ছে, সরি, হ্যাঁ, আমি এটাই স্টার্টে চলে যাই আসলে। স্টার্ট উইন্ডোতে, ওকে, স্টার্ট উইন্ডোতে যদি যাই, হ্যাঁ, স্টার্ট উইন্ডোতে গেলাম আমি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা ক্লিয়ার অল দিলাম, তারপরে যেটা হলো আমরা সেট ম্যাক্স বার, মানে ম্যাক্সিমাম ভেরিয়েবল দিয়ে দিব আমরা, মানে 30,000 দিয়ে দিব ম্যাক্সিমাম ভেরিয়েবল, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ডাটা সেট লোড করা। বুঝতে পারছেন?
ডাটা সেট আমরা কিভাবে লোড করব? যদি সেটা আমাদের আসলে স্ট্যাটা ডাটা সেট হয়, স্ট্যাটা ফরম্যাট হয়, তখন আমরা কিভাবে লোড দিব? লোড দেওয়ার প্রথম প্রসেস হচ্ছে আমরা আমাদের আহ, ল্যাপটপের যে জায়গাতে ডাটা সেট আছে সেটাতে যাব, গিয়ে যেমন দেখেন এই যে আইআর ডাটা সেট, এই আইআর ডাটা সেটে ক্লিক করব, নিয়ে দেখেন এই যে ডিসিটি, ডিও, ডক্স, ডিটিএ, এফআরকিউ, এফআরডব্লিউ, এমএপি, এগুলো কিছু আমরা ক্লিক করব না, জাস্ট এই যে ডিটিএ আছে সেটার উপর ক্লিক ক্লিক করে এই যে ট্রিপল ডট আছে সেটার উপর ক্লিক করে কপি পাথ নিয়ে নিব, অথবা এই যে এই জায়গাতে কপি পাথ আছে, অথবা এটা অনেকভাবে কপি পাথ করা যায়। আচ্ছা, তাইলে আমরা ক্লিক করলাম, এই যে কপি পাথটা সিলেক্ট করে নিয়ে নিলাম, তার ফাইল পাথটা নিয়ে নিলাম। পরে হচ্ছে আমরা জাস্ট আমরা লিখব ইউজ, লিখে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দিব, তাহলে পেস্ট করে দিলাম, যে এটা কমা দিব যে ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ফাইলটা লোড করার প্রসেস, যে আবার রান দিয়ে দিব। ওকে, আবার প্রত্যেকটা কোড যখন আমরা রান দিব, তো এই যে কর্নারে সেভ বাটনে ক্লিক করব, তো তাহলে হচ্ছে আমাদের কোডগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন প্রথম কথা হচ্ছে ডাটা সেট তো লোড হয়ে গেছে, এই যে আমরা যদি দেখি যে হিউজ ডাটা সেট, এখন কিভাবে আমরা বিভিন্ন ভেরিয়েবল গুলো খুঁজবো আমি আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে এই যে দেখেন সার্চ বাটন, এখানে আপনি যা লিখে দিবেন ওই রিলেটেড ওয়ার্ড যেগুলো ভেরিয়েবলস আছে এগুলো অটোমেটিক সেটা ফিল্টার হয়ে যাবে। যেমন ধরেন আমি জানতে চাচ্ছি এজ, কারণ এজ লিখে দিয়ে দিলে এই যে দেখেন কতগুলো এজ চলে আসছে, ঠিক আছে? রেসপন্ডেন্ট কারেন্ট এজ, এজ ইন 5 ইয়ার্স গ্রুপস, কমপ্লিটনেস অফ এজ ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ অফ কোয়েশ্চেনার, মানে এজ বা এজিই এই রিলেটেড টার্ম, যে দেখেন এজিই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা লিখতে আমাদের এজিই টার্মটা লাগে, সো এটাও চলে আসছে। এই যে এজ এর ডেথ, যত ভেরিয়েবলের মধ্যে এজ শব্দটা থাকবে সব ভেরিয়েবল গুলো সর্ট আউট হয়ে আমাদের এখানে চলে আসবে। তো প্রথম আসলে আমাদের অনেক সুবিধা হয়, যে সরি অসুবিধা হয়, আমরা সেটা বুঝতে পারি না যে কোন ভেরিয়েবলের কোড নাম্বার কত। এই যে ডিএইচএস এর একটা সিস্টেম হচ্ছে ওই প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নির্দিষ্ট কোড নাম্বার থাকে। তো এর জন্য আমরা কি করব, বিগিনার যারা তারা হচ্ছে এটা করতে পারেন যে একটা নোটের মধ্যে বা রিসার্চের একটা খাতার মধ্যে লিখে নিতে পারেন ভেরিয়েবলের কোডগুলো। তো আমি হচ্ছে যে প্রচুর অ্যানালাইসিস করি, তো অ্যানালাইসিস করতে করতে আসলে আমার ওই যে B012 এটা যে রেসপন্ডেন্ট কারেন্ট এজ, তারপরে হচ্ছে B013 এটা হচ্ছে 5 ইয়ার্স গ্রুপ এজ, এটা আসলে আমার মুখস্থ হয়ে গেছে। তো আপনারা এরকম কাজ করতে করতে মুখস্থ করা লাগবে না, জাস্ট এরকম চলে আসবে। তো দুইটা কাজ দুইভাবে এই জায়গাতে আমরা রান করতে পারি, এটা হচ্ছে একটা ম্যানুয়ালি লিখতে পারি B012, সেটা লিখলাম, সেটা লিখে নিয়ে যদি আমরা এটা সেটার বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই, তাহলে সেটা কিভাবে, যেমন ধরেন সেটা আমরা করতে পারি। উম, এটা হচ্ছে আপনি TABULAT টেবুলেট দিবেন, টেবুলেট। ওকে, টেবুলেট দেওয়ার পরে এই যে দেখেন অনেক হিউজ একটা টেবিল চলে আসছে, ঠিক আছে, টেবুলেট চলে আসছে। অথবা এই যে এটার উপরে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে একটা ডাউন এরো আছে, ডাউন এরোর উপর ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসবে, বুঝতে পারছেন? ডাউন এরোর উপর যখন ক্লিক করবেন তখন আবার চলে আসবে। যে আমি আবার যদি দেখাই, ধরুন এইটা আনবো, এই যে দিলাম। তো দুইটা ভেরিয়েবল যদি আমি পাশাপাশি রাখি তো ওটা বলে ক্রস স্টেপ। ক্রস স্টেপ আসলে ওই যে ক্যাটাগরিগুলোর জন্য হয়, আমরা সেটা দেখবো একটু পরে। এই যে দেখেন ক্রস স্টেপ প্রত্যেকটা গ্রুপের জন্য করে ক্রস স্টেপ চলে আসছে, আমি সেটা আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। আমি হচ্ছে আমি আরেকটা লেকচার ওয়ান, হ্যাঁ এটা একটু ওপেন করি, ওপেন করা গেছে আমার স্টার্টার ডাটা সেটে। আমি আরেকটা জিনিস নিয়ে আসি, হ্যাঁ এই ফাইলটা একটু নিয়ে আসি, তাহলে হয়তো একটু আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। আমি এটা একটু নিয়ে আসি। আহ, এটা হচ্ছে ওভারলিপ, আমি একটা পিডিএফ রেডি করছিলাম স্টার্টার জন্য আসলে। এই যে আমার প্রেজেন্টেশনটা এই জায়গাতে আছে, আমি সেটা ডাউনলোড করে নিই। ওকে, আমি ওভারলিপ নিয়ে ইনশাল্লাহ আমি একটা প্লেলিস্ট বানাবো। হ্যাঁ, আমি এটা একটু দেখাই। এটা হচ্ছে একটু যদি আমি দেখাই, প্রথমে ইম্পোর্ট ক্লিন অ্যান্ড এক্সপ্লোর এইচএস ডাটা আজকের যেটা আমরা দেখাবো আর কি। তো আমাদের অ্যারাউন্ড হচ্ছে বিডিএইচএস এর মধ্যে উইমেন এজ যেটা বলছিলাম 49 থেকে 15 থেকে 49, তাদের প্রায় অ্যারাউন্ড 20,000-এর মতো ডাটা আছে, 3,000 প্লাস ভেরিয়েবলস আছে। তো আজকে যেটা আমরা দেখবো প্রথমে হচ্ছে যে এক্সপ্লোর করা দেখবো, আন্ডারস্ট্যান্ড এজেস ভেরিয়েবল গুলো দেখবো, সার্ভে ডিজাইন থিওরি গুলো দেখবো, ডিফাইন এন্ড রিকোড ভেরিয়েবল দেখবো, মিসিং ডাটা এন্ড এসপিওয়াই মানে সার্ভে ওয়েট সেটা দেখবো, এগুলো নিয়ে দেখবো আর কি। তো ডিএইচএস হচ্ছে যেটা আমি একটু আগে আপনাদের বলছি, তো এটা আর দেখতে আর বলবো না, রিপিটেশন করবো না, কারণ অনেক ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তবে আমি হ্যাঁ স্লাইডটা আমি দুইটা স্লাইডেই আমার কমেন্টে দিয়ে দিব আমি। আচ্ছা, তো ওই যে অনেক ধরনের ডাটা টাইপ বললাম, ইন্ডিভিজুয়াল রেকর্ড ডাটা টাইপ, হাউস হোল্ড রেকর্ড ডাটা টাইপ, চিলড্রেন রেকর্ড ডাটা টাইপ, মেন্স রেকর্ড ডাটা টাইপ, হ্যাঁ ওই যে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো আছে এই জায়গাতে আমি দিয়ে দিব।
তো আজকে আমরা মেইনলি ইন্ডিভিজুয়াল ডাটা সেটটা নিয়ে কাজ করবো আর কি। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা বললাম যে আমাদের ফাইল পথটা ঠিক করে নেওয়া, সিডি ডিরেক্টরি চেঞ্জ, ভিওডি পয়েন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডাব্লিউডি এটা কমান্ড ইউজ করলে ইউজ, আমরা কোনো কিছু ডাটা সেটটা স্টার্টারতে লোডের জন্য ইউজ করি, সেভ কমান্ডটা আমরা সেভের জন্য ইউজ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যেটা বললাম যে কিভাবে আমরা ইউজ করবো, যেমন ধরুন ইউজ লিখে ফাইল পথটা লিখবো, লিখে তারপর ক্লিয়ার দিয়ে দিব, তখন সেটা কিন্তু আমাদের ইউজ মানে লোড হয়ে যাবে স্টার্টাতে। আর সেভ লিখে জাস্ট সেই ডাটা ফাইল পথটা লিখে দিয়ে দিলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা কিছু কমান্ড, এটা এই জায়গা থেকে খুব ভালো করে ভিডিওটা দেখবেন প্রথমে কিভাবে আমরা এক্সপ্লোর করব। প্রথমে ভেরিয়েবল ডাটা সেটটা আমরা স্টার্টাতে লোড দেওয়ার পরে ডেসক্রাইব, স্টার্টারটা হচ্ছে আসলে ইংরেজি, আমাদের যে ইংরেজি স্পিকিং করি তার মতো একদম সিম্পল, কিছু ইংরেজি কমেন্ট ওয়ার্ডগুলো লিখে দিলে ওইটা কিন্তু আমাদের মানে ইজিলি অনেক ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের দিয়ে দেয়। তো যেমন ধরুন হচ্ছে ডিসক্রাইব, আমি যদি ডেসক্রাইবটা এই জায়গাতে লিখি, যেমন ধরেন এই জায়গাতে আমি ডেসক্রাইব লিখলাম, অথবা আপনারা এখানে লিখতে পারেন, আমি আগে লিখে রাখছি তো ডেসক্রাইব লিখলাম, লিখে এই জায়গাতে রান দিয়ে দিলে দেখবেন সব যত ধরনের ভেরিয়েবলস আছে স্টার্টাতে প্রায় এখানে অনেক হাজার হাজার ভেরিয়েবলস আছে। তো সব ভেরিয়েবলস এর শেড ডিটেলস, যে কোড নাম্বার এই যে লিখে নিয়ে আসছে, এটাদের যেমন ধরেন B804, এটা দ্বারা কি বুঝাইতেছে, নাম্বার অফ ভিজিটস, নাম্বার অফ ভিজিটস। তারপরে হচ্ছে যে ধরেন আমি এখানে বললাম, আমি যদি আরেকটা বলি যেমন হচ্ছে MTS13, এটা দ্বারা কি বুঝাইতেছে, লাস্ট উইক ফিলিং ব্যাড অ্যাবাউট ইউর সেলফ। মানে এই টাইপের যত ধরনের ভেরিয়েবল তার কোডগুলা আমরা এক্সপ্লোর করতে পারি ডেসক্রাইব ইউ কমান্ড দিয়ে, ঠিক আছে। এখন যদি হচ্ছে ধরেন এখানে তো হাজার হাজার ভেরিয়েবলস অনেক বেশি, আমাদের ল্যাপটপে দেখেন যে এই যে স্টার্টা উইন্ডোজ ক্রস করে ফেলছে। তো এর জন্য আমরা হচ্ছে এগুলার কোড বুকটা দিব, আমরা কোড বুক লিখে কোড বুক ডিরেক্ট লিখতে পারি অথবা কম্প্যাক্ট দিতে পারি। কম্প্যাক্ট দিলে কি হচ্ছে যে জানেন, মানে অনেক ভেরিয়েবল তো তো ওগুলো হচ্ছে যে প্রয়োজনীয়গুলো একটু দিয়ে দিবে আর কি। অথবা আমি ডিরেক্ট এখানে কোড বুক লিখতে পারি, কোড বুক যদি লিখি, সরি প্রচুর ভেরিয়েবলস তো তো এটা হচ্ছে যে আমাদের একটু টাইম লাগবে, ততক্ষণে সেটা আমাদের কোড বুক গুলো আসুক, আর আমরা হচ্ছে ওইদিকে স্লাইডটা একটু দেখি। এই যে কোড বুক গুলো আসছে, হ্যাঁ এই যে কোড বুক গুলো আসছে, প্রচুর প্রচুর ভেরিয়েবলস নেম প্রত্যেকটা, এই যেমন S9051, এটার কোড বুক হচ্ছে হাজবেন্ড হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাটেন্ডেন্ট, প্রত্যেকটা ভেরিয়েবলের কোড বুক গুলো চলে আসছে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হবে স্টার্টারতে ডাটা সেটটা লোড দিয়ে, ও সরি আসে নাই, হ্যাঁ না, আচ্ছা কমপ্লিট হওয়ার কারণে আসলে এটা প্রচুর টাইম লাগতেছে তো। আচ্ছা আমরা আবার একটু ক্লিয়ার দিয়ে দিই, ক্লিয়ার দিয়ে দিলে নতুবা আসলে অনেক টাইম লাগবে। ক্লিয়ার দিয়ে দিলাম, উম, দাঁড়ান, স্টার্টার ওপেন করে ফেলি, ক্লোজ করে দিলাম হচ্ছে, ক্লোজ করে আমি আবার ওপেন করতেছি। তো এগুলো হচ্ছে যে ধরুন এই যে প্রচুর ভেরিয়েবল হলো, এর জন্য আসলে র ডাটা সবসময় ইউজ করতে হয়। তো এই যে দেখেন আমি আগে যে সেভ করে ফেলছিলাম এটা আমার জন্য বেশ সুবিধা হয়েছে। এই যে দেখেন স্টার্টা ওপেন করে এই যে এরকম রেড আসুক সমস্যা নাই, রেড আসুক সমস্যা নাই, আপনারা জাস্ট হচ্ছে যে এই জায়গাতে ক্লিক করবেন, যে স্ট্যাটিস্টিক্স এই জায়গাতে ক্লিক করবেন, তারপরে যে ফাইলের নিচে এই জায়গাতে ক্লিক করবেন, করে জাস্ট ওই জায়গাতে চলে যাবেন যে আমাদের যে জায়গাতে আমরা কোডটা ওপেন করছি এই জায়গাতে, এই যে কোড ফাইল এই যে আমি এটা ওপেন করে ফেললাম, ওকে। প্রথমে হচ্ছে আমরা আগের মতো করে ডাটা লোড নিয়ে নেই, আর তার আগে হচ্ছে ক্লিয়ার দিয়ে দিই, সেট ম্যাক্স বার দিয়ে দিই, ক্লিয়ার আমি দিয়ে দিলাম, সেট ম্যাক্স বার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ক্লিয়ার দিয়ে দিলাম, সেট ম্যাক্স বার দিয়ে দিলাম, ডাটাটা লোড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের ডিসক্রিপ্ট দিয়ে দিলাম, ওকে। ডিসক্রিপ্ট দিয়ে দিলাম, এখন আমরা কোড বুক দিই, কোড বুক, এই যে দেখেন কোড বুক কম্প্যাক্ট ইউজ করার দরকার নেই কারণ ওটা একটু প্রবলেম করে আমাদের। তো প্রত্যেকটা ভেরিয়েবলের লেভেলের যে কোড বুক গুলো সেগুলো কিন্তু আমাদের চলে আসবে এই জায়গাতে, কোড বুক ইউজ করার পরে। এখন দেখুন কতগুলো, তো এটা আমরা কমেন্ট আউট করে দিই যেহেতু প্রবলেম হয় আমাদের, ওকে। আবার সেভ করে নেবেন সাথে সাথে, দেখেন দেখেন কতগুলো ভেরিয়েবল অটোমেটিক, দেখেন সেগুলোর যে ডিটেলস আসতেছে আসতেছে আসতেছে। তো আসলে আমরা ডিরেক্টলি করে এরকম আসলে কোড বুক চেক করতে যাব না আর কি, যেহেতু প্রচুর ভেরিয়েবলস আছে অনেক টাইম লাগবে, টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে আমাদের কোড বুক দিয়ে আমরা দেখার আর কি। তারপরে হচ্ছে যে কোনো ভেরিয়েবল লোড দেওয়ার পরে আমরা হচ্ছে যে ওই ভেরিয়েবলের সার্ভে ওয়েটটা নিব। সার্ভে ওয়েট নিয়ে যদি আমরা এদিকে এটা হতে থাকুক, আমরা ডিটেলস একটু দেখি স্লাইডটা, সেটা কি, যেমন ধরুন এই যে কোড বুক, কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলের কোড যদি আমি দেখতে চাই তাহলে জাস্ট কোড বুক লিখবো, লিখে B012, যেমন হচ্ছে B012 দেখতে চাইতেছি, আমি জাস্ট B012 লিখবো, তখন কিন্তু সেটা চলে আসবে।
আমি যদি লিস্ট দেখতে চাই মানে সেগুলোর একটু ডিটেলস লেভেলগুলো, তখন কিন্তু লিস্ট লিখে কয়েকটা ভেরিয়েবলের নাম লিখে দিয়ে দিলে 1/10 মানে ফার্স্ট 10টা দিয়ে দিবে তার। যেমন ধরুন একটা ভেরিয়েবল তো অনেকগুলো আছে না, 10,000 50,000 ডাটা আছে না, তো এই জায়গা থেকে জাস্ট প্রথম 10টা দিয়ে দিবে। সামারাইজ মানে ওইটার একটা হচ্ছে যে সামারি করে দিয়ে দিবে, মেইন মিডিয়ান মোড এগুলো দিয়ে দিবে আমাদের। টেবুলেট মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি দিবে, পার্সেন্টেজ দিবে যদি ক্যাটাগরিক্যাল হয় টেবুলেট দিলে। ক্রস ট্যাবও আমরা দেখতে পারি। এই হচ্ছে বেসিক কমান্ড। তাহলে স্টার্টা ওপেন করার পরেই আমাদের কাজ হবে ডিসক্রাইব, কোডবুক, সামারাইজ, টেবুলেট। যদি আমরা স্পেসিফিক কোনো টেবিল দেখতে চাই। আচ্ছা, এই হচ্ছে কিছু ভেরিয়েবল আমি দিলাম এই জায়গাতে। B005 এটা একদম মাথার মধ্যে মুখস্থ করে নেবেন। B005 যতদিন আপনি সেকেন্ডারি ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন এটা আপনার লাগবেই লাগবে। B005 এটা হচ্ছে সিম্পল ওয়েট। অ্যাডজাস্টেড ফর আনইকুয়াল সিলেকশন প্রবাবিলিটি মানে আনইকুয়াল সিলেকশন প্রবাবিলিটির জন্য এটা আমাদের ব্যবহার করতে হয়। এই যে দেখেন এটা লোড হইতেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আবার স্টার্টার থেকে আউট হয়ে যাই, নতুবা হচ্ছে আসলে ঝামেলা পড়বে, একটু টাইম লাগে। আমরা স্টার্টার থেকে আউট হয়ে গেলাম আবার। পরবর্তীতে আমরা কোডবুক যেহেতু আমরা দেখাই ফেলছি, তো আমি ডিটেলস আর কোডবুকে যাবো না আর কি, মানে যে প্রচুর টাইম লাগে তো এগুলো। আমি আবার আমার কোড ফাইলটা ওপেন করতেছি, লেকচার প্লেলিস্ট কোডবুক, এই যে ওপেন হলো। আমাকে জাস্ট আমি ডাটা সেটটা লোড দিয়ে ফেলি। সেট মেক্স বার দিতেও পারি, ক্লিয়ারটাও দিতে পারি। ক্লিয়ার অল, সেট মেক্স বার, ইউজ ডাটা সেট ওপেন ইউজ করে ফেললাম। ওকে, এখন এখন যেটা আমি বলছিলাম যে ওয়েট, স্যাম্পল ওয়েট, এটা কিন্তু আনইকুয়াল। যেমন ধরেন আমাদের যে সিজিপি ইউনিভার্সিটিগুলোতে কাউন্ট করি আমরা, আমরা কি হয় যে এক সেমিস্টারে একটা সিজিপিএ লাইক হচ্ছে কোনো একজন মানুষ ফার্স্ট সেমিস্টারে তার জিপিএ হচ্ছে 3.50, সেকেন্ড সেমিস্টারে তার জিপিএ হচ্ছে 3.70, থার্ড সেমিস্টারে তার জিপিএ হচ্ছে 3.25। তাইলে এখন আমার এভারেজ সিজিপিএ কিউমুলেটিভ কত, আমরা কি করি, সবগুলা উপরে জিপিএ রেখে ক্রেডিট দিয়ে মাল্টিপ্লাই দিয়ে নিচে ক্রেডিট দ্বারা টোটাল ক্রেডিট দ্বারা ডিভাইড দিই, তখন আমরা কিউমুলেটিভ পাই। বুঝা গেছে? তো আমাদের যে ডাটা সেট গুলো কালেক্ট করা হয়েছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থেকে কালেক্ট করা হয়েছে, লাইক হচ্ছে আমি যদি বাংলাদেশের কথা কনসিডার করি তাহলে সিলেট, ঢাকা, চিটাগাং, তারপরে বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, প্রত্যেকটা ডিভিশন থেকে কিন্তু ইকুয়াল স্যাম্পল নেওয়া হয় নাই। লাইক হচ্ছে ধরেন আমার 30,000 উমেনদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। 30,000 উমেনের মধ্যে ঢাকা বিভাগ থেকে আমার মাত্র 2,000 উমেন নেওয়া হয়েছে। সিলেট থেকে নেওয়া হয়েছে 500 জন। চিটাগাং থেকে নেওয়া হয়েছে 10,000 জন, ফর এন এক্সাম্পল। তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিভিশন থেকে আমাদের ইকুয়াল উমেন নেওয়া হয় নাই। সো এই ক্ষেত্রে যেহেতু ইকুয়াল না, সেই আনইকুয়াল সিলেকশন প্রবাবিলিটিটাকে অ্যাডজাস্ট করানোর জন্য আমরা স্যাম্পল ওয়েট ইউজ করে থাকি। আর সেই ক্ষেত্রে আমাদের পিসিইউ মানে হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, মানে এটা একটা ক্লাস্টার দিয়ে দিই আমরা। আর স্যাম্পলিং স্টাটা আসলে এই যে স্টাটা অনেক হিউজ একটা টপিক স্যাম্পলিং টেকনিকের, ক্লাস্টার স্যাম্পলিং এর। আমি ওইদিকে যাইতেছি না, আমি জাস্ট আপনাদের বলতেছি, জাস্ট মনে রাখেন আমাদের এই ডিএইচএসটা দুইটা স্যাম্পলিং, টু স্টেজ স্যাম্পলিং। ফার্স্ট স্টেজে ওই যে ক্লাস্টার ডিফাইন করে, আর সেকেন্ড স্টেজে হচ্ছে স্টার্টার ডিফাইন করে। ক্লাস্টার যদি আমি ইন শর্ট বলি, যে ধরেন সারা বাংলাদেশকে 64টা জেলা আছে না, সরি এই যে সারা বাংলাদেশে কি হয়েছে আমাদের, মেবি এখন 8টা ডিভিশন আছে, তো 8টা ডিভিশন 8টা ক্লাস্টার। আর সেই 8টা ডিভিশনের ভিতরে অনেকগুলা জেলা উপজেলা আছে না, তো সেই ক্লাস্টারের ভিতরে অনেকগুলা স্টার্টার নিয়ে আসলাম আমরা, মানে ওই জায়গা থেকে আমরা ডাটা কালেক্ট করবো। ঠিক আছে, তো প্রত্যেক স্টার্টার থেকে কিন্তু আসলে ইকুয়াল ডাটা কালেকশন হয় না, দ্যাটস ওয়াই আমাদের স্যাম্পলিং ওয়েট, তারপরে হচ্ছে পিসিইউ, স্টার্টা এগুলাকে আমাদের কনসিডার করতে হয়। আর এর জন্যই আমাদের ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ডাটাতে আমাদের অলওয়েজ ওয়েট ইউজ করতে হয়। ওয়েট যদি আপনি ইউজ না করেন তাহলে আপনার রেজাল্টটা বায়াস আসবে। আমাদের প্রত্যেকটা ডাটা সেটের সাথে একটা রিপোর্ট থাকে, ওই রিপোর্টের সাথে কিন্তু আপনার মিলবে না। এরপরে হচ্ছে B025, এটা হচ্ছে রিজিয়ন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। যেমন আমি যদি এটা দেখতে চাই, যেমন ধরুন নিজেকে যদি আমি লিখি B025, এই যে দেখুন ডিভিশন চলে আসছে। তো আমি এখানে লিখলাম টেবিল, টেবিল লিখলাম। লেখার পরে এটা সিলেক্ট করে ডাউন এরোর উপর ক্লিক করলাম, এই যে দেখেন ডিভিশন, ডিভিশন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট। আর টোটাল ডাটা সেট কত, 30,000, সরি টোটাল স্যাম্পল কত, 30,078। জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যখন অ্যানালাইসিস করতে যাই মাঝে মাঝে প্রবলেম হয় আমাদের, যেমন দেখো যে বরিশাল, তার স্পেলিং BARISHAL, চট্টগ্রাম অনেক জায়গাতে কিন্তু আমরা চিটাগং লেখা দেখি, চিটাগং। তো ওই জিনিসগুলো আমরা একটু কনসিডার করবো, বিশেষ করে বরিশাল, অনেক সময় বরিশাল লেখে BARISAL।
বরিশাল, আবার অনেক সময় চিটাগং লেখে। তো এই স্পেলিং গুলো আমরা কনসিডার করবো, তখন অ্যানালাইসিসে অনেক সময় প্রবলেম হয়। তো আমরা স্ট্যান্ডার্ড স্পেলিং গুলা ইউজ করার ট্রাই করবো। আমি বলে দিলাম আর কি একটু বেসিক থেকে একদম। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কি ভেরিয়েবলস আছে? রেসিডেন্স। তো দেখেন কাছাকাছি, একটা হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে রেসিডেন্স। B024 B025 কাছাকাছি না? তাহলে আমরা যদি রেসিডেন্সটা দেখতেছি, জাস্ট ট্যাব লিখবো B025। রেসিডেন্স মানে কি? এই যে টাইপ অফ প্লেস অফ রেসিডেন্স, রুরাল, আরবান, মানে একজন মানুষ কোথায় থাকতেছে, তার গ্রামে থাকতেছে নাকি শহরে থাকতেছে। তো অনেক মডার্ন স্টাডিতে আবার সেটাকে অনেকে কি বলে যে সেমি আরবান কিংবা সেমি রুরাল, এই ধরনের একটা বিষয় নিয়ে আসে আর কি। তো বাট ডিএইচএস এর ডাটা সেটে অলওয়েজ তারা রুরাল এন্ড আরবান কনসিডার করছে। তাইলে দেখেন এই জায়গা থেকে আমাদের টোটাল যে স্যাম্পল কত, 30,078। এই জায়গাতে কিন্তু আরবানে আছে কত, 10,571। রুরাল আছে 19,507। তার মানে কি, ডিএইচএস এর ডাটা সেটের মধ্যে বেশিরভাগ স্যাম্পল গুলা বেশিরভাগ আসছে কোথা থেকে? রুরাল থেকে। আর ডিভিশন গুলোর মধ্যে সেই স্যাম্পল গুলো কোন ডিভিশন থেকে সবচেয়ে বেশি আসছে, আমরা যদি একটু দেখি, ঢাকা থেকে 4,554। সেকেন্ড হচ্ছে 4,661 চিটাগং থেকে। সবচেয়ে কম কোন ডিভিশন থেকে, আমরা যদি সেটা একটু দেখি, 3,000 সিলেট থেকে সবচেয়ে কম 3,208। বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাকে এটা ইন্টারপ্রিটেশন করতে দেই, তাইলে আপনি কি লিখবেন? যে বরিশালে এত ফ্রিকোয়েন্সি এত, চট্টগ্রামে এত, ঢাকাতে এত, খুলনাতে এত, প্রত্যেকটা ডিভিশনের জন্য আপনি লাইন লিখবেন না। আপনি এটা জাস্ট লিখবেন হাইয়েস্ট আর লোয়েস্ট। হাইয়েস্ট কোন ডিভিশনের জন্য? আহ, ঢাকার জন্য। দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ অবজার্ভ ফর, আমি ইন্টারপ্রিটেশন যদি বলি যে দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি observe for the GTG, আমি শর্ট করে লিখলাম, সরি, ঢাকা, ঢাকা ডিভিশন। আপনি, সরি স্পেলিংটা আমার মিস্টেক হয়েছে, আসলে লাইভ টাইপিং করতে গেলে অনেক মিস্টেক হয়ে যায়, সরি দ্যাট ফর দ্যাট। ঢাকা ডিভিশন। এখন আপনি সেটা ফ্রিকোয়েন্সিটা অ্যাড করতে পারেন, মানে অ্যাড্রেস করতে পারেন এই জায়গাতে কত, অথবা কমা দিয়ে আমরা যখন একাডেমিক রাইটিং এ যখন দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে আসি, তখন আমরা হোয়াইল বা হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এই টাইপের কানেক্টর গুলো আমরা ইউজ করি। তো তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়াইল দ্য সিলেট অবজার্ভ দ্য লোয়েস্ট। বেশ। এখন দেখেন ওই যে সুপারলেটিভ কিন্তু আমি ইউজ করছি। যদি আপনি হাইয়েস্ট ইউজ করেন তাহলে এই জায়গাতেও হাইয়েস্ট ইউজ করবেন। আর যদি এই জায়গাতে হাইয়ার কম্পারেটিভ ইউজ করেন, তাহলে এই জায়গাতেও কিন্তু কম্পারেটিভ ইউজ করতে পারবেন। অথবা মানে এই সেন্টেন্স গুলোকে আমরা অনেকভাবে প্যারাফ্রেজ করতে পারি। আমি আমার একটা প্লেলিস্ট যেটা আছে রিসার্চ উইথ 100 ডেজ, ওই জায়গাতে একাডেমিক রাইটিং নিয়ে ইনশাল্লাহ আরো ভিডিওগুলো দিব। তখন আমরা ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবো কিভাবে আসলে আমাদের টেবিল ফিগার গুলো আমরা ইন্টারপ্রেট করি। তো এভাবে জাস্ট আমরা লিখি আর কি। তো যাই হোক, আমি যদি আরেকটু পড়ে যাই তাহলে সেটা কি, এইজ, B01 তো আমরা একটু আগে দেখছি। এডুকেশন B016 এটা হচ্ছে এডুকেশন। B190 সেটা হচ্ছে ওয়েলথ। B130 সেটা হচ্ছে রিলিজিয়ন। আমি যদি সেটা দেখি B130, আচ্ছা দেখুন দেখেন এই জায়গাতে যদি এন্টার দেই, যে রেড আসছে, রেড যখন আসবে তখন বুঝে নেবেন যে আপনার আসলে সেটা কোড এরর হইছে। ঠিক আছে? তখন আমরা সেটা কোন জায়গাতে এরর হইছে সেটা খুঁজে বের করব। আর সেটাকে বলা হয় ডিবাগিং। আপনার কোডটা কোন জায়গাতে ভুল হইছে সেটা খুঁজে বের করাকে বলা হয় ডিবাগিং। ওকে। আমরা কি যেন দেখছিলাম? কি দেখছিলাম? আচ্ছা হ্যাঁ, রিলিজিয়ন B130 এটা হচ্ছে রিলিজিয়ন। তাহলে টেবিল লিখতে পারেন, ট্যাব লিখতে পারেন, টেবিলট লিখতে পারেন। আপনার যা মন চায় তা লিখতে পারেন। তাহলে আমি ট্যাব লিখলাম যেহেতু আমার টাইম কম। ট্যাব B130। ওকে। রান দেওয়ার পরে কি আসছে দেখেন। ট্যাব লিখার পরে দেখেন, টেবিল লিখার পরে জাস্ট ফ্রিকোয়েন্সি আসছে। আর ট্যাব লিখার পরে দেখুন একই সাথে তার ফ্রিকোয়েন্সি আসছে, তার পার্সেন্টেজ আসছে, তার কিউমুলেটিভ পার্সেন্টেজ আসছে। বুঝতে পারছেন? মানে অনেক সুন্দর করে সে প্রেজেন্টেশনটা দিয়ে দিছে। তার রিলিজিয়নের মধ্যে বাংলাদেশে ইসলাম রিলিজিয়ন যেটা 89% অ্যারাউন্ড, হিন্দু যেটা এটা, তারপরে 9.14%, বুদ্ধিস্ট যারা আরো কম, আদার্স যেগুলো আছে ওইগুলোতে 0.02%, মানে ওরা স্যাম্পল গুলো কালেক্ট করছে আর কি। তো আমি এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবেন, যে আমরা যখন মডেলিং করতে যাব, অ্যানালাইসিস করতে যাব, তখন কি প্রবলেম হয়? দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের ইসলাম ধর্ম 90%, হিন্দু ধর্ম 10%, আদার্স কিন্তু 0.98%, মানে ক্যাটাগরি গুলোর কিন্তু একটা ইমব্যালেন্স আছে। তো আপনি যখন মডেলিং করতে যাবেন, তো এই ইমব্যালেন্সের জন্য আপনার মডেলটা কোলাপস করবে অনেক সময়। বুঝতে পারছেন? মডেলটা ঠিকঠাক রান হবে না। এর জন্য আমাদের সবচেয়ে বেস্ট সলিউশন, যারা এক্সপার্ট, এক্সপেরিয়েন্স, তারা এটা বলে যে আমাদের এই ক্যাটাগরিগুলোকে ব্যালেন্স করতে হবে, মার্জ করতে হবে, বাইন্ডিং করতে হবে। এর জন্য যেটা হাইয়েস্ট
ক্যাটাগরি আছে, ওইটাকে জাস্ট একটা ক্যাটাগরি রেখে বাকি সবগুলাকে আরেকটা ক্যাটাগরিতে নিয়ে আসবো। যেমন এই জায়গাতে যদি ইসলাম একটা ক্যাটাগরিতে থাকে আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এন্ড আদার্স, তাইলে বাকি সবাইকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসি, তাইলে কিন্তু অ্যারাউন্ড 11% হয়ে যায়। তখন কিন্তু মোটামুটি লেভেলের একটা ব্যালেন্স, যদিও সেটা হাইলি ইমব্যালেন্স, বাট আমাদের কিন্তু সেটা মডেল রান করানোর জন্য এনাফ। তো আমি ডিটেলস একটু পরে এগুলো বলবো ইনশাল্লাহ, আপাতত জাস্ট আপনারা একটু বুঝেন। আচ্ছা, তারপরে যেটা বললাম যে ভেরিয়েবল কিভাবে লেবেলিং করতে হয়, ডিকোড করতে হয়, আমরা সেটা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে প্রথমে আমরা হচ্ছে কিভাবে একটা ভেরিয়েবল জেনারেট করবো, খুবই ইম্পর্টেন্ট কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। তো প্রথম রুল হচ্ছে জেন লিখবেন, GEN। জেন মানে হচ্ছে জেনারেট বা ক্রিয়েট এ নিউ ভেরিয়েবল। WGT, নেম অফ দ্য নিউ ভেরিয়েবল, শর্ট ফর ওয়েট, মানে ওয়েটের শর্ট ফর্মটা WGT দিয়ে দিছি। আর V005 এটা হচ্ছে DHS ভেরিয়েবল ফর উইমেন ইন্ডিভিজুয়াল স্যাম্পল ওয়েট। আর 1000 না, মানে 10⁶ এটা, ঠিক আছে। DHS stores weight multiplied by 10⁶ প্রিজার্ভ প্রিসিশন, মানে এটা নর্মালিটি মেনটেন করার জন্য। আমি এই জায়গাতে একটু আছে মেবি এই জায়গাতে আপনারা স্লাইডটা আমি দিলে দেখবেন। উম, হচ্ছে যে কোন জায়গাতে, হ্যাঁ এই যে 10⁶ দ্বারা নর্মালাইজেশন করার জন্য, যে ওভার স্যাম্পলিং অফ সাম ডাটা, নন রেসপন্স অফ অ্যাডজাস্টমেন্ট, রিস্টোর পপুলেশন রিপ্রেজেন্টেটিভনেস, এগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা 10⁶ দ্বারা ডিভাইড করে নিব। বুঝতে পারছেন? তখন সেটা হবে ওয়েটেড, আর যদি আমরা সেটা ইউজ না করি তখন সেটা হচ্ছে আনওয়েটেড। ওকে, ওকে, তাহলে আমরা জেন ওয়েট দিলাম, জেন দিব, ওই ভেরিয়েবলের নাম দিব। এই ফর্মুলাটা হচ্ছে এটা, জেন নিউ ভেরিয়েবল নেম। তাহলে জেন লিখলাম, নিউ ভেরিয়েবল নেম কি, WGT। তারপর এক্সিস্টিং ভেরিয়েবল ডিভাইডেড 10 দিব, তারপরে 10⁶ বা তারপরে 6টা নাম্বার দিব। ওকে, আমি সেটা সিলেক্ট করে রান দিলাম। সরি, আমার রান হচ্ছে না কেন, মিনিট। হ্যাঁ, এই যে রান হয়েছে। এই যে আমার ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে দেখেন আমি যদি এখন একদম লাস্টে চলে যাই, একদম লাস্টে চলে যাবো, এই যে এই জায়গা থেকে একদম লাস্টে চলে যাবো, গিয়ে দেখবো এই যে দেখেন WGT আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? অথবা আমি এখানে সার্চ দিলেই WGT, এই যে WGT আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে লেবেল দা ওয়েট ভেরিয়েবল। কিভাবে লেবেল করবো? এখন দেখেন এই জায়গাতে জাস্ট এই যে লেবেল, লেবেলে কিছু লেখা নাই, জাস্ট ভেরিয়েবলের নামটা আছে। আমরা কিভাবে লেবেল করব? সেই লেবেলটার জন্য লেবেলের যে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে লেবেল ভেরিয়েবল। আমরা প্রথমে লিখবো কি, লেবেল ভেরিয়েবল দিকে ভেরিয়েবলের নাম আর সাথে একটা ডেসক্রিপশন, তাহলে তিনটা পার্ট। প্রথমে লিখবো লেবেল ভেরিয়েবল, তারপরে ভেরিয়েবলের নাম, আমাদের ভেরিয়েবলের নাম কি, WGT, আর শর্ট একটা ডেসক্রিপশন, অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেসক্রিপশন, যেটা ভেরিয়েবলের সাথে, নিউ ক্রিয়েটেড ভেরিয়েবলের সাথে সব থেকে বেশি অ্যালাইন করে। তাহলে কি আমরা দিলাম, সেটা ডাবল কোটেশনের ভিতরে সার্ভে ওয়েট। ওকে, তাহলে সেটা যদি আমি সিলেক্ট করে রান করে দেই, তাহলে কিন্তু সেটা আমাদের সরি, ও আচ্ছা, এটা তো অনেক স্যাম্পল সাইজ, এর জন্য হচ্ছে আসলে যে কোডগুলো রান করতে একটু প্রবলেম হচ্ছে। এর জন্য আসলে আমাদের ক্লিন করে নিতে হয় আর কি, সবসময় সবসময় আসলে আমরা ক্লিন করে নিব, যার কারণে স্যাম্পল সাইজ কম হয়ে যাবে, আমাদের আসলে কোড রান হইতে কোনো প্রবলেম হবে না। হুম, এই যে এরকম প্রবলেম হলে আমরা একটু ট্রাই করবো আর কি এরকম রান করানোর। ওকে, হ্যাঁ, এই যে লেভেলটা হয়ে গেছে। ওকে, তারপরে হ্যাঁ, আমাদের ভেরিয়েবলের লেবেল দিয়ে দিলাম। তারপর আমরা যদি এখন WGT দেখি, WGT, এই যে দেখেন লেবেল চলে আসছে, সার্ভে ওয়েট লেবেলটা চলে আসছে না? তাহলে ফর্মুলা কি লেবেল দেওয়ার, প্রথমে লিখবো লেবেল ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম এই যে জেন ওয়েট WGT সেটার নাম, আর অ্যাপ্রোপ্রিয়েট একটা লেবেল দিয়ে দিব। এই যে সার্ভে ওয়েট লিখছি, সার্ভে ওয়েটটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তারপরে কিন্তু আমরা এখন দেখবো যে সার্ভে ওয়েট সাবসেট, মানে সেটা খুব ইম্পর্টেন্ট। ডিক্লেয়ার সার্ভে ডিজাইন, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এটা বোঝার জন্য। SBY সেট মানে হচ্ছে ডিক্লেয়ার সার্ভে ডিজাইন ফর কমপ্লেক্স সার্ভে ডাটা। তো এই জায়গাগুলোতে আমরা এটা লিখবো যে PW মানে হচ্ছে প্রবাবিলিটি ওয়েট। PW মানে ফুল মিনিংটা হচ্ছে প্রবাবিলিটি ওয়েট ইকুয়াল টু WGT, আমাদের যে ভেরিয়েবল সেটা। এখন কি কি দেওয়া লাগবে আমাদের, B021 মানে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, সরি B021, আমাদের কি দেওয়া লাগবে, B021 মানে হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। তারপরে হচ্ছে আমাদের স্টার্টা B022, এটা দিয়ে আমাদের ক্রিয়েট করা লাগবে। SPY সার্ভিস সেট লিখবো, থার্ড ব্র্যাকেট দিব,
পিডব্লিউ দিব, ডব্লিউজিটি লিখবো, কমা দিব, পিএসইউ লিখবো, বাকি দুইটা ভেরিয়েবল লিখবো। পিএসইউ P021, স্টেটা B022, তার আগে লিখবো SBY SET, আর পিডব্লিউ লিখে WGT, এটা লিখে দিয়ে দিলেই, কারণ B022 হচ্ছে আমাদের স্টার্টা ভেরিয়েবল আর পিএসইউ হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট মানে ক্লাস্টার ভেরিয়েবল। তো আমরা কি ক্যালকুলেট করব, সার্ভে ওয়েটটা রান দিলাম, এই যে আমাদের ক্রিয়েট হয়ে গেছে স্যাম্পলিং ওয়েট WGT BC লিনিয়ারাইজড, সিঙ্গেল ইউনিট মিসিং, স্টার্টা 1 মানে হচ্ছে B002, স্যাম্পলিং ইউনিট হচ্ছে B021। ওকে, আমাদের সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যানালাইসিসের যত ধরনের আমরা অ্যানালাইসিস করব, তখন কিন্তু আমাদের ওয়েট ইউজ করলে সেটা আমাদের ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ওয়েট হবে, রেজাল্টটা আসবে। এখন এটা আমাদের আবার দেখা লাগবে না, কারণ এটা যদি আবার টাইম লাগে আর কি। SBY ডিসক্রাইব এটা দিলাম না, কারণ প্রচুর টাইম লাগবে আমাদের। তো যেকোনো একটা ভেরিয়েবল নিয়ে কিভাবে আমরা এক্সপ্লোর করব সেটা আমরা এখন দেখব। যেমন ধরেন একটা ভেরিয়েবল আমার হচ্ছে B020, এটা যদি আমি এখানে দেখতে চাই, এটা কি B020 এবার মেরিট স্যাম্পল, মানে এই স্টাডিতে এবার মেরিট স্যাম্পলটা দেখতে চাই, তাহলে এই জায়গাতে নর্মালি যদি আমি ট্যাব দিই, এই যে সিলেক্ট করে নিয়ে আসলাম এখানে এরো ডাউন দিয়ে, তারপরে ট্যাব দিব, ট্যাব লিখে দেওয়ার পরে এই যে দেখেন এবার মেরিট স্যাম্পল কতজন, 30,078 জন, 30,078 জন। এখন যদি আমি সেটা ওয়েটেড দিই, ওয়েটেড মানে কিভাবে, SBY কোটেশন দিব, ট্যাব লিখে দিয়ে ওয়েটেড, এই যে এটা হচ্ছে আর কি ওয়েটেড। যেমন ধরেন SBY প্রপোর্শন দিব, তারপরে হচ্ছে ট্যাব B020, ইয়েস। ওকে, তাহলে দেখেন এই জায়গাতে আমরা এটা একটু ভালো করে বুঝি। নাম্বার অফ স্টার্টা 16, নাম্বার অফ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট 674, নাম্বার অফ অবজারভেশন দেখেন আগে যখন আমরা ওয়েট ইউজ করে নাই তখন কত আসছিল আমাদের, 3078। হ্যাঁ, নাম্বার অফ অবজারভেশন 3078, বাট আমাদের যে ওয়েট ইউজ করছি এই ডিজাইন ইফেক্টের জন্য দেখেন কিছু কিন্তু একটু বেড়ে গেছে, 0.001, এই যে ডিজাইন ইফেক্ট, ডিজাইনের জন্য একটু বেড়ে গেছে, ঠিক আছে? তো আমরা যখন এনালাইসিস করবো অ্যাকচুয়ালি তখন সেটা দিয়ে বুঝতে পারবো আমাদের যে আমাদের ওয়েট ইউজ করে মডেল রান দিলে একটা আউটপুট, ওয়েট ইউজ না করে রান দিলে আরেকটা আউটপুট আসবে। ওকে, আমি আর একটু ডিটেলসে যাই। এই হচ্ছে মোটামুটি লেভেলের ওয়েট ইউজ করা আর কি, সরি। আচ্ছা, এখন আমি আমার মতো করে একটা ম্যানুয়ালি একটা ভেরিয়েবল নিয়ে নিছি। যেকোনো ভ্যালু, যেকোনো স্টাডি করার আগে আমাদের নিয়মটা হচ্ছে ওই স্টাডির যে আমাদের ভ্যালু রিসার্চ কোয়েশ্চেন, আমি প্রিভিয়াস ভিডিওতে আমাদের হয়তো বলছিলাম যে ওইটা কি করা, একটা রিসার্চ কোয়েশ্চেনটা নিয়ে নেওয়া, ঠিক আছে? রিসার্চ কোয়েশ্চেনটা নিয়ে নেওয়া আমাদের আউটকাম ভেরিয়েবলটা আমাদের সিলেক্ট করে নেওয়া। আউটকাম ভেরিয়েবলটা যদি আমরা সিলেক্ট করে নেই, তাহলে হচ্ছে ওইটার বেসিসে আমরা একটা মানে স্পেসিফিক একটা ডিরেকশন পেয়ে যাবো আমরা। তো ধরেন আমি এই জায়গাতে একটা আউটকাম ভেরিয়েবল আমার জন্য আমি সিলেক্ট করলাম কি, ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি আমি সিলেক্ট করলাম, আপনারা অন্যান্য বিষয় সিলেক্ট করতে পারেন। তো এই যে আমরা বললাম ভেরিয়েবল রিনেম, এখন আমাদের ডিপ্রেশন ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে। এখন এই জায়গাতে সবচেয়ে বিগিনার যারা তাদের প্রবলেম হয়, কিভাবে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। অনেকে এসে কোয়েশ্চেন করে যে ভাই কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, আমি একটা আইডিয়া জেনারেট করে ফেলছি, এখন বুঝতেছি না আমি কি অ্যানালাইসিস করব, কিভাবে ভেরিয়েবল জেনারেট করব, আউটকাম ভেরিয়েবল জেনারেট করব, ডাটাটা কিভাবে মিসিং হ্যান্ডেলিং করব, এগুলো কিছু বুঝতেছি না। তো প্রথমে হচ্ছে আপনি ডাটা সেটটা ইনপুট করার পরে আপনার যে রিসার্চ কোয়েশ্চেন সেটার সাথে অ্যালাইন করে আপনি আউটকাম ভেরিয়েবলটা আইডেন্টিফাই করবেন। তো আমি ধরে নিলাম জাস্ট আমাদের এই ভিডিওর জন্য আউটকাম ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ডিপ্রেশন। ওকে, তাহলে আমরা কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে দেখবেন। তো প্রথমে কি আমরা স্টেপ 1 হচ্ছে রুল ফর ক্রিয়েটিং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। আউটকাম ভেরিয়েবলটাকে ধরে নিলাম আমরা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল করব। তাহলে কি করতে পারি, আমাদের প্রথমে জেন, জেন মানে কি, জেনারেট, জেনারেট দেওয়ার পরে কি দিব আমরা, ভেরিয়েবল নেম, মানে আমরা যে নামে ওই ভেরিয়েবলটাকে দিব, যে নাম দিব। যেমন ধরেন একজন উইমেনের এজ, তার নাম দিলাম উইমেন এজ। একজন উইমেনের এডুকেশন, তার নাম দিলাম উইমেন এডুকেশন, মানে আমাদের ভেরিয়েবলের নাম। তারপরে একটা ডট দিব, মানে প্রথমে ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল টু ডট দিব, মানে প্রথমে ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটা থাকবে না, সবগুলো মিসিং। পরবর্তীতে আমাদের যে কন্ডিশন দিব, সেই কন্ডিশনের বেসিসে সে ভ্যালুগুলা অ্যাসাইন করবে। সেকেন্ড স্টেপ কি দিব আমরা, রিপ্লেস, রিপ্লেস লিখবো, এটা হচ্ছে স্টার্টার কমান্ড, রিপ্লেস। জাস্ট আপনারা এগুলো মনে রাখবেন, জেন রিপ্লেস লেভেল লেভেল লেভেল, জেন রিপ্লেস দিয়ে তিনবার আমরা লেভেল দিব, বুঝতে পারছেন? প্রথমে জেন ভেরিয়েবল নেম ইকুয়াল দিয়ে ডট, তারপরে রিপ্লেস, এরপরের 3 লাইনে আমরা লেভেল লেভেল লেভেল, লেভেল লেভেল লেভেল। ওকে, তাহলে জেন ভেরিয়েবল নেম ইকুয়াল ডট রিপ্লেস ভেরিয়েবল নেম, এই জায়গাতে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করব, আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করব, তখন কি হচ্ছে সেই ভেরিয়েবলটা আমাদের ভ্যালু নিবে।
দেন হচ্ছে আমরা লেভেল ডিফাইন করব। লেভেল ডিফাইন, তখন এরপরে আমরা কি লিখবো? নেম আন্ডারস্কোর দিয়ে এলবিএল লেভেল, তারপরে হচ্ছে ভ্যালু, মানে লেভেল ভ্যালু, তারপরে হচ্ছে আমরা লেভেল লিখবো, তারপরে হচ্ছে ডাবল কোটেশন দিব, মানে এই জায়গাতে লেভেলটা ডিফাইন করবো। আমাদের লেভেলের কি নাম, যেমন ধরেন ডিপ্রেশন দিলে এই জায়গাতে ডিপ্রেশন দিব, বা যে নাম থাকবো আমরা সেটা দিয়ে দিব। তারপরে হচ্ছে লেভেল ভ্যালুস ভেরিয়েবল নেম, মানে হচ্ছে ভেরিয়েবল নেমের যে লেভেল সেটা আমরা দিব। লেভেল ভ্যালুস লিখবো, লিখে ভেরিয়েবল নেম, যেমন ধরেন এই জায়গাতে যদি আমি ডিপ্রেশন লিখি, ডিপ্রেশন ডিপ্রেশন লেভেল পাশাপাশি লিখবো আমি। তারপরে লেভেল ভেরিয়েবলস নেমের একটা হচ্ছে যে অ্যাপ্রিয়েট, আমি যেটা আগে দেখিয়েছিলাম যে আমাদের এই জায়গাতে কি লিখছিলাম আগে, সার্ভে ওয়েট। তো এই জায়গাতে আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব ওইটার সাথে রিলেটেড একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন দিয়ে দিব। ওকে, আমরা এখন একটা এই হচ্ছে আমাদের একটা রুল, থিওরিটিক্যাল রুল। এখন থিওরিটিক্যাল রুল এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো দেখেন, ডিপ্রেশন ক্রিয়েট করার জন্য একটা ভেরিয়েবল আছে। আমি সেটা জানি যেহেতু আমি স্টাডি করছি রিপোর্ট। তো আপনারা তো জানেন না, আপনারা আপাতত দেখেন আর আস্তে আস্তে করে এগুলো শিখতে পারবেন কোন ভেরিয়েবলের কোড কত। তো ডিপ্রেশন মেজার করার জন্য এই জায়গাতে একটা পেশেন্ট হেলথ কোয়েশ্চেনার আছে। এটা অনেক বড় একটা স্কেল। আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে একটা এটা নিয়ে একটা ভিডিও দিব আমার রিসার্চ উইথ 100 ডেজ প্লেলিস্টে। তো ডিপ্রেশন মেজার করার জন্য আমাদের মানে ডিপ্রেসিভ সিম্পটমস গুলা, এটা ক্লিনিক্যালি না, দ্যাটস আমরা ডিপ্রেসিভ সিম্পটমস বলবো বা ডিপ্রেশন সিম্পটমস বলবো, ডিরেক্টলি এটাকে আমরা ডিপ্রেশন বলবো না। তো এটা মেজার করার জন্য একটা স্কেল আছে, PHQ-9 স্কেল, PHQ-9 স্কেল। তো এটার ফুল মিনিং হচ্ছে পেশেন্ট হেলথ কোয়েশ্চেনার 9। এই যে 9টা আইটেমস থাকে, এগুলোর বেসিসে 0 থেকে 27 পর্যন্ত একটা স্কোর করা হয়। তো এই স্কোরের বেসিসে যদি আমাদের সেই স্কোরটা 10 এর ইকুয়াল এর গ্রেটার হয় তখন সেটাকে আমরা ধরে নেই যে মডারেট ডিপ্রেশন। বোঝা গেছে? যদিও সেটার সেনসিটিভিটি অ্যানালাইসিস অনেক কাট পয়েন্ট আছে। অনেকে 7 ধরে, 9 ধরে, 8 ধরে। ঠিক আছে? তো মোটামুটি লেভেলের যেটা ওয়াইডলি একটু বেশি ইউজ হয় সেটা হচ্ছে আমাদের 10। ওকে। তাহলে আর সেই PHQ-9 টা আমরা কোন ভেরিয়েবল দিয়ে মেজার করব? MTH22, MTH22 এই জায়গাতে আমরা লিখে সার্চ দিলাম MTH22। এই যে PHQ স্কোর দেখছেন? আমি যদি একটা এক্সপ্লোর করতে চাই, স্টেপ দিলাম, ডাউন এরোতে কমান্ড দিলাম, এই যে দেখেন টোটাল 19,987 জন। তাহলে আমরা যদি আগে একটু দেখি, দেখেন এখানে টোটাল স্যাম্পল কত আমাদের? 30,078। বাট এই যে ডিপ্রেশনের ডাটা আছে কত জনের? 19,978 জনের। 19,978 জনের। আমি যদি একটু সেভ দিই, সেভ MTH22। ওকে। হ্যাঁ, টোটাল 1। এখন আমি যদি দেখি এই যে 20,000 পপুলেশন যখন ডিজাইন ইফেক্ট যখন চলে আসে তখন আসলে তার ওই যে 20,028 একটু বেশি হয়ে যায় আরকি, যেহেতু আমাদের ওয়েটটা আমরা ইউজ করছি। আচ্ছা। তার মানে কি আমাদের আগে ছিল 30,000, এখন জাস্ট 19,987 জন হয়ে গেছে। মানে কি? বাকি 10,000 অ্যারাউন্ড 10,000 উমেন এই যে মেন্টাল হেলথ এর যে কোয়েশ্চেনের যে স্কেল সেটা ফিল আপ করে নাই। বাকি তারা সবাই কি হবে? মিসিং এ যাবে। বুঝতে পারছেন? তো আমরা যখন মেন্টাল হেলথ নিয়ে কাজ করব, সেম এওয়েতে আমরা টোটাল 30,000 থেকে আমরা জাস্ট 19,000 10,000 বাদ দিয়ে এই 19,987 জনকে দিয়ে আমরা কাজ করব। আর এটাই হবে আমাদের স্টাডি স্যাম্পল। বুঝতে পারছেন? মানে আমি আরো ডিটেইলস বুঝাবো ইনশাআল্লাহ। জাস্ট আপাতত যা বুঝছেন একটু বুঝলেই হবে আরকি। আচ্ছা। তো আমরা একটা ভেরিয়েবল, রিয়েল একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। কিভাবে? ১ম এই যে আমাদের রুল যেটা জেন লিখবো, জেন লিখে ডিপ্রেশন লিখে আন্ডারস্কোর দিয়ে ক্যাট দিলাম। মানে ডিপ্রেশন ক্যাটেগরি। অথবা আপনারা ডিরেক্ট ডিপ্রেশন লিখতে পারেন। যার যেভাবে মন চায় সেভাবে লিখতে পারেন। লিখে আমরা ইকুয়াল দিলাম, এই যে একটা রুলস এর মতো করে ডট সাইন দিলাম। তারপরে কি করতে হবে আমাদের স্টেপস 2 কি? রিপ্লেস, এই যে রিপ্লেস লিখলাম আমরা, ডিপ্রেশন আবার ভেরিয়েবল নেম, এখন ক্যাটেগরি দেওয়া। আমি দিলাম ইকুয়ালস টু 1 ইফ এমটিএইচ গ্রেটার অর equal 10, greater or equal 10, and MTS to less or equal 27, বিকজ আমাদের তো হাইয়েস্ট স্কোর কত 10 থেকে 0 থেকে 27। তো আমরা বলে দিছি যদি সেটা ডিপ্রেশন ইয়েস হবে, আর ইয়েসটাকে আমরা 1 দিয়ে দিছি। ইয়েস হবে যদি সেটা স্কোরটা আমাদের 10-এর বড় হয় 27-এর ছোট হয়, মানে দুইটাই হবে, 10-এর বড় এবং 27-এর ছোট। তখন দুইটা কন্ডিশন যখন হবে তখন আমরা এন্ড দিয়ে কানেক্ট করে দিয়ে দিব। এন্ড রিপ্লেস, এগেইন যেহেতু আমাদের আরেকটা ক্যাটাগরি রয়ে গেছে, নো, কি করবো আমরা 0 দিব ইফ লেস দেন 10, এন্ড এটা মানে হচ্ছে ওই যে এক্সক্লেমেটরি সাইন যেটা বলে আরকি, নট সাইন বলে প্রোগ্রামিং এ, নট সাইন মিসিং, মানে কোনো মিসিং যদি থাকে তখন সেটা এক্সক্লুড হয়ে যাবে। মানে 10 এর নিচের যত ভ্যালু আছে সেগুলো হবে আমাদের, মানে স্কোর যেটা হবে আমাদের 10 থেকে 27, এই স্কোরের ভিতরে এখানে তো স্কোর আছে না, এই যে স্কোর,
এই যে স্কোর আছে না 0, 1, 2, মানে এই জায়গাতে 10 এর সমান এবং তার চেয়ে বড় যতগুলো আছে সবগুলো হচ্ছে ডিপ্রেশন ইয়েস। আর 10 এর ছোট যেগুলো আছে 9, 8, 7 এই ভেরিয়েবলগুলো সাম করলে আমাদের নো। তো এই যে আমাদের ভেরিয়েবলটা আমরা রিপ্লেস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের লেভেল করা। লেভেল আমরা দিতে পারি আলাদা করে বা একসাথেও দিতে পারি। তো আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম। এই যে দেখেন সিলেক্ট করলাম, রান দিলাম। বুঝতে পারছেন? আর রান দিলাম। এখন আমরা দেখি একদম লাস্টে গিয়ে আমাদের কোনো ভেরিয়েবল ক্রিয়েট হইছে কিনা। এই যে দেখেন ডিপ্রেশন ক্রিয়েট ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে কিন্তু লেভেল কিন্তু তার নাই। তাহলে আমাদের কি করতে হবে? লেভেল দিতে হবে। ওকে, লেভেল দিতে হবে। আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই। পুরো ২ টা একসাথে আসলে আমরা লেভেল দিয়ে দিব। এখন এনক্সাইটি ক্রিয়েট করব। এনক্সাইটি ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করব। এনক্সাইটিটা কিভাবে ক্রিয়েট করব? সেম আগের মতো করে ডিপ্রেশন ক্যাটের জায়গায় এনক্সাইটি ক্যাট লিখব। রিপ্লেস এনক্সাইটি ক্যাট 1 MTS24। তো MTS24 হচ্ছে এনক্সাইটি ভেরিয়েবল মেজার করার যে ভেরিয়েবল কোড TS24 এই যে GAD এটা মানে হচ্ছে জেনারেলাইজ GAD এর ফুল মিনিং হচ্ছে জেনারেলাইজ এনক্সাইটি ডিসঅর্ডার। আমি এখানে যদি লিখে দেই যদিও আসলে অনেক টাইম হয়ে যায় এর জন্য আসলে আগে থেকে লিখে রাখি যে না জেনারেলাইজ আসলে ম্যানুয়ালি টাইপ করতে অনেক টাইম লাগে। অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা GAD-7 স্কেল 7টা কোয়েশ্চেন আছে, 7টা আইটেমস আছে, ওগুলোর বেসিসে ওরা একটা স্কোর করে। স্কোরটা হয় 0 থেকে 21 পর্যন্ত। 0 to 21, 0 to 21 এর মধ্যে যদি সেই স্কোরটা গ্রেটার অর ইকুয়াল টু 10 হয় তখন সেটাকে আমরা অ্যাংজাইটি ইয়েস বলে নিই। আর যদি লেস দেন 10 হয় তখন সেটাকে আমরা অ্যাংজাইটি নো বলে নিই। তখন আমি তাহলে অ্যাংজাইটি ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিলাম। ওকে, অ্যাংজাইটি ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিলাম। তারপরে কাজ হবে আমাদের কি লেভেল ডিফাইন করে নেওয়া। লেভেল ডিফাইন করে নেওয়া। ওকে, তাহলে আমরা কি করলাম? লেভেল ডিফাইনিং এর রুলটা হচ্ছে এরকম 0 নো, ভ্যালু 0, ডিসপ্লে ইজ নো। ওকে, আমরা লেভেলটা ডিফাইন করে নিলাম। লেভেল ডিফাইন এবং আমরা লেভেল ডিফাইন। তো আমরা এই জায়গাতে লেভেল ডিফাইন লেখার পরে আমাদের কি করতে হবে? জাস্ট ২ টা কাজ। একটা হচ্ছে ইয়েস নো, ইয়েস নো। মানে ইয়েস নো মানে হচ্ছে নেম অফ দ্য লেভেল অফ দ্য ডেফিনিশন, মানে ভেরিয়েবলের যে ওটার ক্যাটাগরি, প্রথমে ইয়েস ক্যাটাগরি আসবে, পরে নো ক্যাটাগরি আসবে। এটা জাস্ট বোঝানোর জন্য। 0 মানে হচ্ছে নো, ভ্যালু 0 ডিসপ্লেস এজ নো, আর 1 মানে হচ্ছে ইয়েস, ভ্যালু 1 ডিসপ্লেস এজ ইয়েস। তাহলে লেভেল ডিফাইন লেখার পরে আমরা ইয়েস নো পাশাপাশি লিখবো, কোনো স্পেস দেবো না। 0 এর পাশে আমরা কোটেশন দিয়ে নো লিখবো, আর 1 এর পাশে ইয়েস। মানে 0 দ্বারা নো বুঝাবে, 1 দ্বারা ইয়েস বুঝাবে। আমি যেকোনো ক্যাটাগরি যখন করবো অলওয়েজ লিখবো লেভেল ডিফাইন, লিখে ইয়েস নো টাইপের হলে ইয়েস নো লিখে 0 ফর নো, 1 ফর ইয়েস। এই যে লেভেল ডিফাইন করে ফেললাম আমি। এখন দেখি আমাদের কোনো লেভেল ডিফাইন আছে কিনা। একদম লাস্টে যদি আমরা যাই, আসে নাই এখন। আচ্ছা, লেভেল ডিফাইন করছি বাট ভ্যালু লেভেল আমরা নাম দেই নাই। এখন হচ্ছে ভ্যালু লেভেলের নাম দেওয়া লাগবে। ভ্যালু লেভেল কি করে লাগবে? যে লেভেল 3 বার বলছিলাম না লেখা লাগবে আমাদের যে রুলস এর মধ্যে। এই যে লেভেল ভ্যালু লেভেলের নামগুলো দেওয়া লাগবে। ভ্যালু লেভেলটা কি আমাদের? ডিপ্রেশন কেট ইয়েস নো, ইয়েস নো, ডিপ্রেশন কেট ইয়েস নো, অ্যাংজাইটি কেট ইয়েস নো, দুইটা আমি দিলাম। পরবর্তীতে হচ্ছে এখন ভেরিয়েবলের যে লেভেল, ভেরিয়েবলের কি করা লাগবে? লেভেলটা এড করা লাগবে। লেভেল মানে কি? মানে হচ্ছে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট একটা, এখানে তো এখন শো করবে না আমাদের, যে অ্যাপ্রোপ্রিয়েট একটা আগে বলছিলাম সার্ভো ওয়েটের মতো করে, এই যে সার্ভো ওয়েটের মতো করে এই লেভেলটা আমাদের দেওয়া লাগবে। তো আমরা কি করব? লেভেল লিখবো ফার্স্টে, লেভেল তারপরে ভেরিয়েবল। কোন ভেরিয়েবল? আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, ডিপ্রেশন, অ্যাংজাইটি দিয়ে ডাবল কোটেশন দিয়ে, কোটেশনের ভিতরে আমরা লিখে দিয়ে দিব ডিপ্রেশন PSQ9 গ্রেটার অর ইকুয়াল 10 ইয়েস, যেকোনো একটা লিখে দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিলাম, তারপরে দেখেন অটোমেটিক ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম তো। তারপরে একদম লাস্টে যদি যাই, এই যে দেখেন আমরা চলে আসছে ভ্যালু লেভেল। বুঝতে পারছেন? অনেক সুন্দর করে ভ্যালু লেভেল এখন আমাদের ক্লিয়ারলি বোঝা যাইবে কোনো কিছু। এখন যদি ধরেন আমি ট্যাব দেই, এই যে ট্যাব দিলাম, এই যে দেখেন, দেখছেন কত সুন্দর চলে আসছে? ডিপ্রেশন ক্যাট ইয়েস, নো কতজন? 18,981, 94.87%। ইয়েস কত পার্সেন্ট? 1026, 5.13% জাস্ট। এখন দেখেন আমি যদি এটা সার্ভে ওয়েট কমান্ড দিই, SBY ট্যাব লিখে দিয়ে দিলাম, ডিপ্রেশন ক্যাট এই জায়গাতে নিয়ে আসলাম। দেখেন এই জায়গাতে 0.0492% কিন্তু আসছে। বুঝতে পারছেন? দেখেন নরমালি সার্ভে ওয়েট ছাড়া কিন্তু আমার ডিপ্রেশন ইয়েস কত পার্সেন্ট আসছিল? 5.13%। আর সার্ভে ওয়েট দেওয়ার পরে 0.0492 মানে একটু কমে গেছে। এর জন্য আমাদের আসলে রোবাস্ট অ্যান্ড ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ফাইন্ডিংস এর জন্য আমাদের সার্ভে ওয়েটটা ইউজ করতে হয় আরকি। আচ্ছা, এরপরে আমরা যদি যেটা চেক করতে চাই তাহলে কিরকম টেবুলেট লিখবো, ভেরিয়েবলের নাম লিখবো, পাশে মিসিং দিয়ে দিব আরকি। মিসিং দিয়ে দিলে কিছু মিসিং-টিসিং থাকলে চলে আসে আরকি আমাদের। কোনো মিসিং নাই। হ্যাঁ, এই যে আমাদের চলে আসছে অটোমেটিক। ওকে, আমরা হচ্ছে এভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে লেভেল এড করতে পারি।
তারপরে হচ্ছে আমাদের কি করতে পারি, ভ্যালু লেভেলেট করতে পারি, ভেরিয়েবলের যে সার্ভে ডিজাইনের ইউজ করে কিভাবে একদম ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ফাইন্ডিং পাই সেটা আমরা দেখতে পাই। এখন আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে দেখাবো। আমাদের অনেক লেন্দি ভিডিও হয়ে গেছে। তো আমি হচ্ছে আরো একটু ডিটেলস দেখাই, আরেকটা ভেরিয়েবল দেখাই। যেমন ধরেন উইমেনের যে একটা ভেরিয়েবল আছে, এটার কোড হচ্ছে B021 টেব B012। আচ্ছা, এটা হচ্ছে যে দেখেন উইমেনের এজ হচ্ছে রেসপন্ডেন্স কারেন্ট এজ। তো রেসপন্ডেন্ট মানে এই জায়গা হচ্ছে উইমেন। আমি একটু ফানি দিয়ে নেই, সরি। B012 এটা যখন টেপ দিছি তখন কি আসছে আমাদের, বা এখানে আমি লিখি B012 রেসপন্ডেন্ট কারেন্ট এজ, মানে যখন হাউস হোল্ড সার্ভে করতে গেছে তখন যে মহিলাকে কোয়েশ্চেন করছে উনি ছিল রেসপন্ডেন্ট। তো এই যে যেহেতু এটা আই এর ডাটা সেট, আমি একদম প্রথমে বলছিলাম আই এর ডাটা সেট, তো রেসপন্ডেন্ট মানে হচ্ছে এই জায়গাতে কি একজন উইমেন। তো দেখেন উইমেনের এই যে ডাটাগুলো কোন সিস্টেমে আছে, নুমেরিক্যালি আছে, এগুলোর বলা হয় নুমেরিক্যাল 1 2 3, এগুলোকে বলা হয় নুমেরিক্যাল। একটা রেঞ্জের মধ্যে যদি থাকে 2 to 5, 5 to 7, 7 to 9, 9 to 13, 13 to 17, 17 to 20, এই টাইপের ক্যাটাগরি থাকলে এটাকে বলা হয় ক্যাটাগরিক্যাল ডাটা, ক্যাটাগরিক্যাল ডাটা। সো নরমালি আমরা ক্যাটাগরিক্যাল ডাটাটা একটু বেশি ইউজ করবো, কারণ কোয়ান্টিটি ডাটার জন্য যদি সেটা ক্যাটাগরিক্যাল না করি তখন কিছু অ্যাজাম্পশন আছে মডেলিং এর জন্য, ওগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভায়োলেট হয়ে যায়। আমি সেগুলো পরে ডিসকাশন করবো। আর হ্যাঁ, আমি এক্স্যাক্টলি একটা ভিডিও আছে আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, হাউ টু সিলেক্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, ওই যে রিসার্চ উইথ 100 days, এটা আমি ডিসক্রিপশনও দিয়ে দিব ইনশাল্লাহ, ওইটা আপনারা দেখতে পারেন। তো ওইটা হচ্ছে যদি আমাদের নর্মাল হয়, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কনভার্ট না করি, তখন আবার নর্মালিটি চেক করতে হয়, অনেক প্রবলেম। দ্যাটস ওয়াই আমরা ইজি কাজ হবে, সহজেই আমরা ন্যূমেরিক্যাল ভ্যালুগুলোকে ক্যাটাগরিক্যালি নিয়ে নিব। বুঝতে পারছেন? তাহলে আমরা ক্যাটাগরিক্যালি কিভাবে কনভার্ট করব, আমরা যদি সেটা দেখি। আর যদি ক্যাটাগরিক্যালি কনভার্ট না করি তাহলে তাহলে আসলে আমাদের অনেকগুলো টেস্ট করতে হবে, নরমালিটি অ্যাজাম্পশন ভায়োলেশন হবে, তখন নরমালিটি যেতে হবে। এত প্রবলেম না করে আমরা প্রথমেই ন্যূমেরিক্যাল ভ্যালুগুলোকে ক্যাটাগরিক্যাল করে ফেলবো, নন নরমাল টেস্ট দিয়ে দিব, কাই স্কয়ার টেস্ট দিয়ে দিব, যেহেতু ক্যাটাগরিক্যাল কাই স্কয়ার টেস্ট দিয়ে দিব আমরা ইজিলি। আর কাই স্কয়ার টেস্ট কি সেটা নিয়ে আমি পরবর্তীতে বুঝাবো ইনশাল্লাহ। ওকে, আমরা তাহলে প্রথমে কি করব, কিভাবে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হয়, প্রথমে জেন দিতে হয়, জেন জেন মানে জেনারেট, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে ইকুয়াল ডট, আমরা প্রিভিয়াসলি যেটা দেখছি। তাহলে এই যে ক্রিয়েট একটা এমটি ভেরিয়েবল জেন উইমেন এজ ডট, এই যে উইমেন এজ ডট দিলাম, তারপরে কি করবো আমরা ইন রেঞ্জ রিপ্লেস উইমেন এজ, মানে যতগুলা ক্যাটাগরি আপনারা সবসময় মনে রাখবেন, একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পরে যতগুলা ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমরা রিপ্লেস ইউজ করব। আর লেভেলের জন্য লেভেল ডিফাইন লেভেল ভ্যালুস, এগুলো আমরা ইউজ করবো অলওয়েজ। বুঝতে পারছেন? তাহলে একটা ভেরিয়েবল প্রথমে কিভাবে ক্রিয়েট করবো, জেন ভেরিয়েবল নেম ইকুয়াল ডট, তারপরে রিপ্লেস। ভেরিয়েবলের যদি 10টা ক্যাটাগরি থাকে তাহলে 10টা রিপ্লেস, 10 বার রিপ্লেস লিখবো। যেমন হচ্ছে ধরেন ডিভিশন ভেরিয়েবল, আমি যদি এই জায়গাতে ডিভিশন ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই তাহলে কি লিখবো, জেন ডিভিশন ইকুয়াল ডট। তারপরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, বাংলাদেশে 8টা ডিভিশন আছে, তো 8টা ডিভিশনের জন্য 8 বার আমি রিপ্লেস লিখবো। বুঝতে পারছেন? ওকে, তাহলে হচ্ছে রিপ্লেস উইমেন এজ ওয়ানটা আমরা কি করব, ইন রেঞ্জ, মানে হচ্ছে ইন রেঞ্জ, এটা হচ্ছে এটার একটা রেঞ্জ, জাস্ট এটা একটু বুঝলেই হবে যে রিপ্লেস উইমেন এজ ওয়ান, একটা লুপ দিয়ে দিতেছি এই জায়গাতে, একটা কন্ডিশন দিয়ে দিতেছি এই জায়গাতে, ইফ ইন রেঞ্জ, ইন রেঞ্জ মানে কি, যে 15 থেকে 49, 15 থেকে 49, আমরা যখন কোনো কিছু যে রেঞ্জ দিই তখন কি লিখি, 15 to 49 এভাবে লিখি না? কিন্তু না, এই জায়গাতে আর স্ট্যাটাসে যখন আমরা রেঞ্জ লিখি আসলে 15 টু, এটা হচ্ছে আর প্রোগ্রামিং এ যখন আমরা রেঞ্জ লিখি তখন এভাবে আসলে কোটেশন দেই, প্রপোর্শন সাইন দেই। কিন্তু আমরা হচ্ছে যে যখন স্ট্যাটাসে প্রপোর্শন দিব, সরি রেঞ্জ দিব, তখন হচ্ছে কমা দিব। বুঝতে পারছেন? কমা দিব। ওকে, সেভ করে ফেলবো। ওকে, তাহলে ইন রেঞ্জ রিপ্লেস উইমেন এজ ওয়ান, ইফ ইন রেঞ্জ B012, মানে ভেরিয়েবলের নেম, মানে এই ভেরিয়েবলের যে রেঞ্জ কত, লোয়ার রেঞ্জ কত 15, আপার রেঞ্জ কত 19, মানে 15 থেকে 19 ইয়ার এজ, এটা হলে 1। সিমিলারলি যদি 20 থেকে 24 হয় 2, 25 থেকে 29 হয় 3, মানে এভাবে করে প্রত্যেকটা রেঞ্জ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে ইন রেঞ্জ ফাংশনটা জাস্ট আমরা ইউজ করব। রিপ্লেস উইমেন এজ ওয়ান ইফ ইন রেঞ্জ, এভাবে করে আমি যদি ডিভিশনের জন্য বলি তাহলে রিপ্লেস ডিভিশন ওয়ান ইফ ইন রেঞ্জ, ডিভিশন ভেরিয়েবলের কোড, তারপরে ঢাকা, চিটাগং, সিলেট, এভাবে করে আমরা নাম দিব। ওকে, তাহলে আমরা ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম, প্রত্যেকটা 7টা ক্যাটাগরি থাকবে, 5 ইয়ার্স করে দিয়ে দিলাম আমরা। এখন কি করতে হবে, আমাদের লেভেল দিতে হবে। লেভেলটা কি, লেভেল ডিফাইন এজ গ্রুপ, এজ গ্রুপের 1 মানে কত, 15 থেকে 49, 2 মানে 20 থেকে 24, 3 25 থেকে 29, এভাবে করে প্রত্যেকটা লেভেল দিয়ে দিব। আর লেভেল ভ্যালুস উইমেন এজ
উইমেন এজ ভেরিয়েবল নেম, আর এই যে লেভেল এজ, লেভেল এটা এখানে দিয়ে দিব। লেভেল ডিফাইনের যে লেভেলটা আছে ওইটা জাস্ট এখানে দিয়ে দিব ভেরিয়েবল নেমের পরে। লেভেল লিখবো, ভ্যালুস লিখবো, ভেরিয়েবল নেম ওইটার লেভেল। ওকে, আমাদের হচ্ছে এই জায়গাতে ভেরিয়েবলের লেভেলটা দিয়ে দিলাম, ভ্যালুটা দিয়ে দিলাম। এখন আমরা ট্যাব দিয়ে চেক করে দেখি। চেক করে যদি দেখি তাহলে দেখেন, রান দেই, সিলেক্ট করলাম আমরা, রান দিয়ে যদি দিই একটু, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর চলে আসছে না? আগে দেখেন কত র্যান্ডমলি হিজিবিজি ঘটেছিল, এখন দেখেন কত র্যান্ডমলি চলে আসছে যে 15 থেকে 49 জন এত পার্সেন্ট, 20 থেকে 24 বছর এত পার্সেন্ট, 30 থেকে 34 ইয়ার এত পার্সেন্ট, মানে কত সুন্দর করে আমাদের সবগুলো চলে আসছে। বুঝতে পারছেন? এভাবে করে আসলে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, রেকর্ড করবো, লেবেলিং করবো। আমি আরেকটা বিষয় দেখাবো, দেখানোর পরে ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিওতে আর ডিটেলস ডিসকাশন করবো। ওকে, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, এখন আমি, এটা খুব ইম্পর্টেন্ট এই ভেরিয়েবল ক্রিয়েট করাটা। মাঝে মধ্যে ওই যে আগে বলছিলাম না, আমাদের ইমব্যালেন্স হয়ে যায় ক্লাসগুলো, ক্যাটাগরিগুলো, তো ইমব্যালেন্স গুলাকে আমাদের কন্ট্রোল করার জন্য, সেটার জন্য আমরা মাঝে মধ্যে 2 থেকে 3টা ক্যাটাগরিকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসি, আমাদের মডেলিংটা যাতে কলাপস না হয় এর জন্য। যেমন হচ্ছে ধরেন এই জায়গাতে এডুকেশন একটা ভেরিয়েবল, এডুকেশন একটা ভেরিয়েবল, তো এডুকেশনের যে অনেকগুলো লেভেল আছে, আমরা যদি দেখি এডুকেশনের ভেরিয়েবল কত, B106। আমি যদি ট্যাব দেই, B106, B106, নো, তারপরে 4টা লেভেল, ঠিক আছে? নো এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি, হাইয়ার। তাহলে দেখেন এই জায়গাতে সেকেন্ডারি কিন্তু একটু বেশি, তারপরে প্রাইমারিটা বেশি, বাকি দুইটা 13 আর 14। তাহলে মডেলিং যখন করতে যাবো অনেক সময় দেখা যাবে আমাদের আহ, সেটা প্রবলেম হয়ে যেতে পারে ইমব্যালেন্সের কারণে, ঠিক আছে? তখন আমরা একটা ব্যালেন্স করতে পারি, 2-3টা ক্যাটাগরিতে একটাতে মার্জ করে নিতে পারি। বুঝতে পারছেন? 2-3টাকে একটাতে মার্জ করে নেবো আমরা। কিভাবে করতে পারি আমরা সেটা? এরকম করতে পারি যে প্রাইমারি এবং নো এডুকেশন একটা মার্জ করে নিই, তাহলে 13 আর 16, 26 মিলে কত হবে? অ্যারাউন্ড 40-র আশেপাশে চলে যাবে। বুঝতে পারছেন? আর সেকেন্ডারি আর হায়ার মার্জ করে ফেলবো, তাহলে 45 আর 14 এটা মিলিয়ে অ্যারাউন্ড 60 আশেপাশে চলে যাবে। তাহলে 40-60 মোটামুটি ক্যাটাগরি ঠিক আছে। দুইটা ক্যাটাগরি, আর ক্যাটাগরি যত কম হবে তত ইন্টারপ্রেট করতে আমাদের ইজি হবে। যেমন ধরুন এটা যদি আমাকে কেউ বলে ইন্টারপ্রিটেশন করার জন্য আমি কি লিখবো? The highest education level showed no education is 13.85, primary 26.12, secondary 45.26, মানে অনেকগুলো সেন্টেন্স আমার লিখতে হবে। বাট একাডেমিক রাইটিং এ আমাদের অলওয়েজ সিম্পল, সিম্পল সিম্পল মেথডটা আমাদের প্রায়োরিটি পায় অলওয়েজ। সো আমরা কিভাবে সেটা ইন্টারপ্রেট করব? দুইটা ক্যাটাগরি যদি আমরা মার্জ করে দিয়ে দেই, যে বিলো প্রাইমারি, অ্যাবভ প্রাইমারি, তাহলে বিলো প্রাইমারি কত পার্সেন্ট হবে আমাদের? 26, 13, অ্যারাউন্ড 40%। আর অ্যাবভ প্রাইমারি অ্যারাউন্ড 60%। তো দুইটা যদি আমরা মার্জ করে দিয়ে দিই, চারটা, প্রথম দুইটাকে একটা ক্যাটাগরি, সেকেন্ডারি হায়ারকে আরেকটা ক্যাটাগরি, অথবা প্রাইমারি এন্ড নো এডুকেশনটাকে একটা ক্যাটাগরি, সেকেন্ডারি হায়ারটাকে একটা ক্যাটাগরি, মানে অনেকভাবে আমরা ক্যাটাগরি করতে পারি আর কি। তো আমি দেখি, এটাই খুব ইম্পর্টেন্ট আসলে বোঝার জন্য। যেমন ধরুন এই জায়গাতে লেভেলটা আমরা চেক করা লাগবে, টেপ দেখলাম না, আমরা অলওয়েজ এটা লেভেল চেক করা লাগবে এবং কোড চেক করা লাগবে। দেখি এটার টেপ দেওয়ার আগে কোড বুক, ওকে, এই ভেরিয়েবলটা কোড বুক। দেখেন এই ভেরিয়েবলের যে আরেকটা লেভেল দিয়ে দিই আমরা, লেভেল B106, সরি আমার মিস্টেক হয়েছে, লেভেল, এটাই তো না, লেভেল B106, সরি। আচ্ছা, এটা মেবি একসাথে দিতে হবে আমাদের। আচ্ছা, সরি, ডিসক্রাইব B106, এই যে ডিসক্রিপ্ট দেওয়ার পরে এই যে ভ্যালু লেভেলটা এটা চলে এসেছে আমাদের কোন ধরনের ডেটা টাইপ, বাইট। তো এটা আসলে বোঝা আমাদের একটু ইম্পর্টেন্ট আর কি, মাঝে মধ্যে অন্য ফরম্যাটে থাকলে একটু প্রবলেম হয়, যদি ধরেন নুমেরিক্যাল থাকে। তো দেখেন 0 নো এডুকেশন, 1 প্রাইমারি, 2 সেকেন্ডারি, 3 হাইয়ার, এটা এভাবে ওরা কোড করে রাখছে, এভাবে কোড করে রাখছে। তো আমাদের কি করতে হবে? 0 আর 1টাকে একটা ক্যাটাগরিতে মার্জ করে ফেলবো। তো ফার্স্ট আমরা কি করব? উই মার্জ নো এডুকেশন এন্ড প্রাইমারি ইনটু নো প্রাইমারি, মানে একটা ক্যাটাগরি। দিস ইজ এ কমন প্র্যাকটিস ইন ডিএইচএস অ্যানালাইসিস। ওকে, জেন এডুকেশন উইমেন, মানে উইমেন এডুকেশনের ভেরিয়েবলটা ক্রিয়েট করব। তাহলে কি করবো? আমরা রিপ্লেস একটা ক্যাটাগরি দিব, রিপ্লেস এডুকেশন উইমেন, জিরো, জিরো দ্বারা রিপ্লেস করবো, ইফ B016 লেস অর ইকুয়াল 1। বুঝতে পারছেন? মানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, মানে আমরা একটা জিরো আছে না এই জায়গাতে, এই যে নো এডুকেশন আর প্রাইমারিটা মার্চ করে একটা ভেরিয়েবল করবো। এর জন্য আমরা রিপ্লেস লিখলাম, রিপ্লেস লেখার পরে আমরা হচ্ছে যে 1 দিয়ে দিব, ইফ B016 লেস দেন অর ইকুয়াল 1, রিপ্লেস 2 দিয়ে দিব আমরা,
সেকেন্ডারির জন্য। বাট এখানে আমাদের কত আছে? 1 মানে হতো প্রাইমারি। তো প্রাইমারিটা আমরা কি করব? প্রাইমারি নো তো আমরা মার্জ করব একসাথে, দ্যাটস আমরা লিখব ইফ b 0 = 2, মানে 2 যদি হয় তাহলে সেটাকে 1 দিয়ে দিব। আর এখানে 0 আর 1 মিলিয়ে আমাদের কত হবে? 0 আর 1 এর লেস হলে আমাদের সেটা অ্যাকচুয়ালি হবে কত? একটা ক্যাটাগরি, নো এডুকেশন। আর 1 মানে কত? আমাদের প্রাইমারি, প্রাইমারি অ্যান্ড 2। আর তারপরে হচ্ছে বি 016 গ্রেটার অর ইকুয়াল 3, মানে হচ্ছে হায়ার এডুকেশনের উপরে জাস্ট একটা ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি হবে আমাদের তিনটা, নো আর প্রাইমারি মিলে একটা, সেকেন্ডারি কমপ্লিট এই একটা ক্যাটাগরি, আর হায়ার এডুকেশন আর একটা ক্যাটাগরি। তারপরে হচ্ছে যে লেভেল ডিফাইন, নো প্রাইমারি না দিয়ে আমরা দিয়ে দিই বিলো প্রাইমারি, বিলো প্রাইমারি। যে লেভেল ডিফাইন এডু লেভেল দিলাম, আমি এডু লেভেল লিখতে পারি, কারণ ওটা যদি এডু লেভেল দিই পরবর্তীতে আবার যখন লেভেলের ভ্যালু দিব তখন কিন্তু সেম এডু লেভেলই দিব। লেভেল ভ্যালুস এডুকেশন, লেভেল ভ্যালুস এডুকেশন উইমেন, ওই যে ভেরিয়েবলের নেমটা দিয়ে দিলাম, লাস্টে টেপ দিব আমরা, টেপ দিয়ে চেক করব। এই যে রান দিয়ে দিলাম। সরি, হ্যাঁ একটু প্রবলেম করে, লাইভ তো একটু প্রবলেম করে। তাহলে আমরা আবার যদি একটু রান দিয়ে দিই, এই যে রান চলে আসছে, আমরা সেভ করে ফেললাম। এই যে দেখেন, বিলো প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ডারি আর আগে কি ছিল আমাদের? আগে কি ছিল দেখেন, নো এডুকেশন প্রাইমারি সেকেন্ডারি হাইয়ার, নো এডুকেশন প্রাইমারি সেকেন্ডারি হাইয়ার, আর এখন বিলো প্রাইমারি সেকেন্ডারি ইনকমপ্লিট সেকেন্ডারি প্লাস। অবজারভেশন ঠিক আছে, জাস্ট আমরা মার্জ করে দিচ্ছি। তো আসলে ডাটা ম্যানেজমেন্টের খুবই ক্রিটিক্যাল অ্যান্ড সিগনিফিকেন্ট একটা পার্ট। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আরো ডিটেলস কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট করতে হয়, কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, সেগুলো নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ।